সবাইকে অভিনন্দন আজকের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাদের মূল্যবান সময়গুলো আপনাদের নিজেদের কাজে ব্যয় না করে আপনারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন। আমি চেষ্টা করব প্র্যাকটিসকে ডেভেলপ করার জন্য আপনাদেরকে যতটুকু সম্ভব উস্কে দেওয়া। শেখানোর যোগ্যতা নেই, কিন্তু আমি উস্কে দিতে পারবো। আর এই উস্কানিটা নিয়ে যদি নিজেরা একটু বইপত্র দেখেন তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবো আমরা। আমাদের উপরে অনেক ধরনের চাপ, অনেক প্রেশার, অনেক কিছুই, ওগুলোতে আমরা কান দেব না। চোখে দেখবো কিন্তু না দেখার ভান করে চলবো। আমাদের পরিচয় একটাই, আমরা কাজ করে দেখাইতে পারি। আমাদের হসপিটালগুলোতে রোডে কুত্তার সঙ্গে রোগী থাকে না। সুশৃঙ্খল মানুষগুলো আমাদের সঙ্গে আসে, আমাদের কাছে চিকিৎসা নেয় এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়ে এই সমাজে প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠা লাভ করে, চলাফেরা করে নির্লোভ নিরহংকারের সঙ্গে। সুদ ঘুষ এগুলো ছেড়ে আমরা এমন হব। আমি শুরু করার আগে আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অনেকে আমার সঙ্গে আছেন সরাসরি, অনেকে ডাক্তার সাদ হোমিওপ্যাথ থেকে শুনছেন। পরবর্তী টাইমে যখন এই ক্লাসের রেকর্ড দেব তখনও হয়তো অনেকে শুনবেন যারা অনুপস্থিত ছিলেন। আপনাদের সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে জানাতে চাচ্ছি, পরে আপনারা জানাবেন, আবার আপনাদের কাছে জানতে চাইবো, এটা হচ্ছে কনস্টিপেশন। একটা ঘরে যদি 4 জন মানুষ থাকে, আমার দৃষ্টিতে 4 জন মানুষই কনস্টিপেশনে ভুগছেন। আমি অন্যদের সমালোচনা করি না, নিজেরই করি। কিছু হকার হোমিওপ্যাথ আছেন, হকারি করেন, আমি চিনি তাদেরকে। বিশাল বড় টাইটেল লাগান, যোগ্য মানুষের সঙ্গে অযোগ্য হয়ে অযোগ্য মানুষটাই রূপ নেন যোগ্য মানুষের। ভিতরে কিছু নেই, ভাঙা ঢোল, কিন্তু বিশাল বড় টাইটেল লাগিয়ে ভাব নিয়ে ঘুরতে বসেন, ঘুরতে চান। এগুলো আমরা করব না। আমাদেরকে মানুষ কুষ্টি পাথর দিয়ে যাচাই করে নেবে। আমরা এমন কিছু হওয়ার দিকে সামনে আগাচ্ছি। আমরা এমন একটা শক্ত হাতে চলে যাব, শক্ত জায়গায় পৌঁছে যাব, শক্ত উঠিতে যাব যেখান থেকে কেউ নড়াইতে পারবে না। কনস্টিপেশন, একটা পরিবারে 4 জন যদি ব্যক্তি থাকে, 3 জনই কোষ্ঠকাঠিন্যতে ভোগেন। কেউ বা জানেন পায়খানা শক্ত মানেই কোষ্ঠকাঠিন্য, আবার কেউ বা জানেন 2 দিন 3 দিন ধরে পায়খানা হচ্ছে না, ওইটাকে বলে কোষ্ঠকাঠিন্য। আবার কেউ জানেন নরম হোক, গরম হোক, ডায়রিয়ার মতো হোক, আর যাই হোক না কেন প্রেসার দেওয়া মানেই কোষ্ঠকাঠিন্য। আবার কেউ বা জানেন ওথ মানেই ডিসেন্ট্রি, আমাশা। এই সবগুলো বিষয়কেই না আমাদেরকে জানতে হবে, যদি না জানি হবে না। তাই শুরু করার আগে খুব সংক্ষিপ্ত ভাবে আমি রেফারেন্স হিসাবে কিছুক্ষণ আগে ডেভিডসন দেখার সুযোগ হয়েছিল। কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন নিয়ে যদি ডেভিডসনে কেউ দেখতে চান, আমার কাছে যে এডিশনটা ছিল তার পেজ নাম্বার 860 নাম্বার পৃষ্ঠায় লেখা আছে কোষ্ঠকাঠিন্য। সোজা বাংলা কথায় যদি বলি, একটা অস্বাভাবিক শারীরিক অবস্থা যখন একজন ব্যক্তি সহজে পায়খানা করতে পারে না, মল ত্যাগ করতে পারে না। সাধারণত আমরা 1 দিন 2 দিন পর পর যখন আমরা পায়খানার বেগ হয় বা পায়খানা করি এবং পায়খানাটা শুষ্ক হয় বা নরম হলেও পায়খানাটা করা কঠিন হয়, বের করাটা কঠিন হয়, তখনই ওইটাকে কনস্টিপেশন বলি। কিন্তু ডেভিডসনের বরাত দিয়ে বলছি, ওখানে লেখা আছে বিশেষজ্ঞদের মতে, বিশেষজ্ঞরা বলছেন আপনি যদি পর্যাপ্ত পরিমাণে আঁশযুক্ত, ফাইবার যুক্ত খাবার গ্রহণ করার পরেও প্রতি সপ্তাহে 3 বারের কম পায়খানায় যান, আমি করার কথা বলিনি, আমি যাওয়ার কথা বলছি, যদি যান তখনই এই অবস্থাকে কনস্টিপেশন বলা হয়। ফলে এই সিচুয়েশন গুলোতে রোগীকে দীর্ঘ সময় পায়খানায় বসে থাকতে হয়, প্যানে বসে থাকতে হয় এবং ওত দিয়ে শরীরের ঘাম ছড়িয়ে পায়খানা করতে হয়। হোক সেটা নরম, সফট অর ড্রাই, যেটাই হোক না কেন অসুবিধা নেই। এটা হলো
কনস্টিপেশন কি, সহজ কথায় একজন রোগী যদি জানতে চায় একদম বাংলা এরকম কথায় আমরা রোগীকে জানিয়ে দেবো। তো বেটা বুঝবে যে এ বেটা হলো পড়াশোনা করা আলা, এমন সেমন খয়রাতি ডাক্তার না, দু ঠ্যাঙাওয়ালা না, এইভাবে বললে বুঝবে। ঠিক আমি যেভাবে রোগীদেরকে বোঝাই ওইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। 2 নাম্বার হলো রোগী জানতে চাইবে ডাক্তারবাবু এত কোষ্ঠকাঠিন্য কেন হয় বলেন তো? টাটকা কথা, আগে ওর খাবারে গুতা দিবেন, বলবেন আপনি শাকসবজি পর্যাপ্ত পরিমাণে খান? না খাই না। তো পর্যাপ্ত পরিমাণে যখন শাকসবজি আমরা খাই না তখন কনস্টিপেশন দেখা দেয়। 1 নাম্বার কথা। কারণ মুরগি দেখলে আর পালং শাক নিতে মন চায় না, মুরগি দেখলে লাল শাক নিতে মন চায় না। আর যদি মুগের ডাল দিয়ে খাসির মাংস রান্না করা হয় তাহলে তো পুরা ঈদ লেগে গেছে, সবজি হটাও, ডাইনিং এ কেন নিয়ে আসছো? তাই আগে সবজিতে হাত দেবেন। 2 নাম্বার হচ্ছে আপনি ঘুমান কখন? প্রশ্ন ওকেই বলবেন, ও কারণ জানতে চাইছে ওকেই বলবেন আপনি ঘুমান কখন। আজকের উপস্থিতি খুব সুন্দর, আমি বিনয়ের সঙ্গে বলবো শেষ পর্যন্ত থাকবেন, দারুণ কিছু শেয়ার করবো ইনশাআল্লাহ। কিন্তু অধৈর্য হয়ে চলে গেলে বুঝতে হবে হোমিওপ্যাথি আপনার কপালে নেই। 2 নাম্বার হচ্ছে প্রশ্ন করবেন আপনি ঘুমান কখন? ও আর বলবেন না ঢাকা শহরে বসবাস করি, রাত 2টা 2:30 3টার আগে কি ঘুম হয়? তখন ওকে বলবেন 2 নাম্বার কারণ হলো এটা, আপনি রাত 10টার মধ্যে ঘুমাইতে পারেন না। সকালে উঠেন কয়টায়? ও আর বলবেন না অফিস আমার 11টায়, 10:30টায় উঠে কোন রকম 1 কাপ চা খেয়ে অফিসে চলে যায়। বাহ, তখন বলবেন আপনি ডিজিটাল হয়ে গেছেন, এগুলা ছাড়তে হবে। তারপরে হচ্ছে গর্ভ অবস্থায় আমরা যদি টাইপস দেখি, ডেভিডসনের 860 নাম্বার পৃষ্ঠায় দেখবেন লেখা আছে 2 ধরনের, একটা হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ডিসঅর্ডার আর আরেকটা হচ্ছে নন গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ডিসঅর্ডার। আমি এগুলোকেই একত্রে বলছি গর্ভ অবস্থায়। তারপরে স্বভাবগতভাবে যখন আমরা বুড়া হয়ে যাব, বয়স হয়ে যাবে, তখন আমাদের হবে লৌহ জাতীয় ঔষধ, যেমন আয়রন। মাদেরকে যখন প্রেগন্যান্সি পিরিয়ডে আসে, বাচ্চা কনসেপ্ট করে বা বাচ্চা কনসেপ্ট হওয়ার পরে 3 মাস আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম এগুলো খেতে দেয় না? যখন লৌহ জাতীয় ওষুধগুলো খায়, অ্যান্টিকোলিনার্জিক ঔষধ মানে ওই নার্ভের ওষুধ যেগুলা, এরপরে হচ্ছে ওই কেন্দ্রিক যে ওষুধগুলো আছে এইগুলা খেলে হতে পারে যে কোনো ধরনের মানসিক যন্ত্রণা, শোক, দুঃখ এগুলোর কারণে হতে পারে। যদি লিভারের কোনো গন্ডগোল হয়, এখন বর্তমান সমাজে প্রতি 4 জন মানুষের মধ্যে 1 জন আমরা কি লিভারে আক্রান্ত হয়, গ্রেড 1 নাইতো 2 এ আসে লিভারের রোগ। যদি পিত্তর মধ্যে কোনো পলিপ হয়, পাথর হয়, সে কারণে হতে পারে। আপনি হঠাৎ করে কোনো স্থান থেকে পড়ে গেছেন, অ্যাক্সিডেন্ট করেছেন, আঘাত পেয়েছেন, সেখান থেকে হতে পারে। জেনারেলি আমাদের কাছে যে রোগীগুলো আসে এই কারণগুলো হচ্ছে উল্লেখযোগ্য, এই কারণগুলো কি উল্লেখযোগ্য। এখন কনস্টিপেশন কত প্রকার? প্রধানত 2 প্রকার, লিখে রাখবেন এগুলা সংক্ষিপ্ত ভাবে, রোগীদেরকে বলতে হবে। ওদের কথা আমরা ডায়াগনোসিস জানি না, আমরা রোগ জানি না। আমার কথা হলো আমরা রোগ জানি, রোগের থেকে ওষুধ জানি, ওষুধ দেবো সিমটমস অনুযায়ী, এর বাইরে কিছু বুঝি না। কনস্টিপেশন 2 ধরনের, প্রধানত 2 ধরনের এবং 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি, 2 নাম্বার হচ্ছে সেকেন্ডারি। একটা হচ্ছে প্রাইমারি, 2 নাম্বার হলো সেকেন্ডারি, 2 ভাবে। আচ্ছা, প্রাইমারিটা কি? এটা প্রাথমিক কনস্টিপেশনের মধ্যে পড়ে। সরাসরি আপনার যে কোলন আছে ওই কোলনের কোনো সমস্যার কারণে এটা হয়ে আছে। কখনো কখনো এর কোনো স্পষ্ট ধারণা আমরা নাও পেতে পারি। সেকেন্ডারির মধ্যে হচ্ছে আপনার জীবন যাত্রাটাই এখানে আমি প্রধান বলবো। ওই যে রাতে ঘুম হয় না, খাবার দাবার উল্টা পাল্টা খান, অদ্ভুত অদ্ভুত সব চিকেন, এ পুরা ওই পুরা, রাস্তার ধারে এগুলা যা আছে আচকা পাচকা ফুচকা এগুলা সব খান। 3 দিন আগে পাউ দিয়া খুঁজা পাউরুটি রাখছিল, ওই পাউরুটির মধ্যে কি চিজ ঢুকাই দিছে, আবার 50 টাকা করে কিনে খায়, এগুলা খাইলে হয়। এটা হচ্ছে সেকেন্ডারি কনস্টিপেশনের মধ্যে পড়ে। এখন এই কনস্টিপেশনকে আমরা 2 ভাগে ভাগ করবো, একটা অ্যাকিউট স্টেজের, একটা হচ্ছে ক্রনিক স্টেজের। আমি এখানে রেপার্টরিতে অলরেডি দেখতে পাচ্ছেন একটা রুব্রিক্সে হলুদ দাগ দিয়ে রাখছি, মার্ফি রেপার্টরি রুব্রিক্স, কনস্টিপেশন ইনঅ্যাক্টিভ অর অ্যাবসলিউট। এখানে 2টো ওষুধ আছে, একটা অ্যালুমিন আর একটা ওপিয়াম।
আমরা যদি এই জিনিসকেই একটু সামনে আগাই, সামনে আগালে এই যে আমরা ক্রনিকে এসে পৌঁছে গেছি, ক্রনিকের দিকে তাকান, দুটো মাত্র ওষুধ পাবেন। একটা হচ্ছে অ্যালুমিনা, ব্রায়ানিয়া, মাত্র 13টা ওষুধ। ব্রায়ানিয়া, ক্যালকেরিয়া, গ্রাফাইটিস, ল্যাকডেলফিনাম, ন্যাট্টামিউন, নাক্স ভূমিকা, ওপিয়াম, প্লাম্বাম, সিপিয়া, সালফার, ফেরেট্রাম ইত্যাদি ইত্যাদি। এগুলাই হলো মূল ওষুধ। এর বাইরে আরো ওষুধ আছে। আপনার যদি আরো দেখতে মন চায় তাহলে সরাসরি কনস্টিপেশন রুব্রিক্সটা দেখে নিয়েন, সরাসরি কনস্টিপেশন রুব্রিক্সটা দেখে নিয়েন। মন ভৈরা বহুত ওষুধ দেওয়া আছে, দেখতে পাবেন ওষুধের কত সমাহার। প্রায় আমি কেন্টস রেপার্টরির যদি তথ্য আপনাদেরকে বলি, কেন্টস রেপার্টরি শুধু কনস্টিপেশন রেকটাম চ্যাপ্টারে যদি গিয়ে দেখেন, ওই একই রুব্রিক্স এর আন্ডারে 213টা ঔষধ দেওয়া আছে। আমি যদি কেন্টস রেপার্টরি বরাদ দিয়ে বলি, 213টা ঔষধ দেওয়া আছে আমাদের কনস্টিপেশনে। বুঝেন কতগুলা ঔষধ। রুগী ফেল হবে কেন? কোনো না কোনো ঔষধে, হয়তো আমরা ওষুধগুলো চিনি না তাই রোগী ফেল হয়। তাহলে অ্যাকিউট এবং ক্রনিক। অ্যাকিউট স্টেজের গুলো কি? এরা স্বল্প মেয়াদী, যা ওই যে খাবার দাবার, জীবনধারার পরিবর্তন বা কোন ঔষধের রিয়াকশনের ফলে হয়। আপনি খাবার দাবার ঠিক করছেন, জীবনযাত্রা পরিবর্তন করছেন, 10টায় ঘুমান, সকালবেলা 4:30 5টায় ওঠেন, আপনি যে খাবার খান এর মধ্যে 20% আপনার ফাইবার থাকে, বাস সব ঠিকঠাক। কিন্তু যেগুলা দীর্ঘ ক্রনিক বলছি, ক্রনিক স্টেজের গুলো হচ্ছে চলমান। বাপের আসিল, মায়ের ছিল, ছেলের হয়েছে, ছেলে বিয়ে করছে, কয়দিন আগে একটা বাচ্চা হয়েছে, হ্যারো কনস্টিপেশন হয়েছে, এগুলা হলো ক্রনিক স্টেজে। এখন রোগীদের মধ্যে কোন কোন উপসর্গ থাকলে আমরা এটা বুঝবো? প্রথম কথা হচ্ছে পায়খানা গুলো শুকনো, শুষ্ক, পায়খানা করতে বেশি সময় লাগছে, অনেক কিছুই খেতে মন চায়, দেখলে ইচ্ছাও করে, কিন্তু ক্ষুধা কমে গেছে, আর ভালো লাগে না, পেটের মধ্যে গ্যাস, পেটটা সবসময় জয় ঢাকের মতন ফুলে আছে, তল পেটের মধ্যে ব্যথা করে, পায়খানা হবে সকাল হলেও রোগীরা অনেক সময় ভয় করে, কান্না করে। বাচ্চাদের পায়খানা লাগলে খালি এ মাথার থেকেও মাথা দৌড়ায়, মলদার চেপে ধরে দৌড়ায়, কিন্তু পায়খানা করবে না। হতে পারে এগুলো হচ্ছে মূলত কি? তাহলে কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্যকে যদি বলেন এটা কি আসলে রোগ, যদি এ কথা বলেন তাহলে যুক্তি তর্ক দিয়ে রোগ বলা যায়। কিন্তু বর্তমানে যে পেশেন্ট গুলো আসে এগুলা দেখলে মনে হয় তোর বাসা এগুলা কোনো রোগী না। পায়খানার বেগ হলেও নানা কারণে, মলত্যাগ না করার ফলে, চেপে রাখার ফলে ইত্যাদি কারণে যেহেতু তৈরি হচ্ছে, তাই এগুলো ওই নিজেদের স্বভাবের কারণের মধ্যে ফেলে রাখতে পারি, নাও বলতে পারি। তবে এই কোষ্ঠকাঠিন্যতে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী পুরুষদের তুলনায় মহিলারা বেশি ভোগেন। পাইলসের প্রবলেম, আমি আমার চিকিৎসা জীবন থেকে বলতে পারি যে কয়েকটা রোগী দেখছি, মহিলাদের তুলনায় পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে রোগ বেশি। একদম অল্প বয়স থেকে নিয়ে, উঠতি বয়স থেকে নিয়েই আসেই, আর বাচ্চা কাচ্চা হইছে, কোষ্ঠকাঠিন্য আর এই পাইলসের প্রবলেম নাই, এইরকম হাতে গোনা খুব রেয়ার। সাবধান হন, যদি ঠিক করতে না পারেন সামনে ক্যান্সারের মতন বড় রোগ আপনার জন্য অপেক্ষা করছে। এখনো সময় আছে পরিবর্তন হওয়ার, না হলে একটা সময় কাজ হবে না। এইভাবে রোগীদেরকে একটা রোগ সম্পর্কে যেমন ইন্সপায়ার করতে হবে, আবার ও যেন সেগুলো মেনে চলে, তাই ভয় দেখিয়েও দিতে হবে। এখন কথা হলো, এই দীর্ঘদিন এই কোষ্ঠকাঠিন্যতে ভোগার ফলে আমাদের কি কি হতে পারে? এক কথা হলো পাইলস হইতে পারে, পাইলস কোষ্ঠকাঠিন্য থেকে। আবার যারা জন্মের পর থেকেই ডিসেন্ট্রি, আমাশয় ভুগতেছেন, এদের মধ্যেও পাইলস দেখা দেয়। পায়খানা নরম, কিন্তু কোদ দিয়ে পায়খানা করতে হচ্ছে। আপনি যতগুলো পাইলসের রোগী নিয়ে আসবে দেখবেন, প্রশ্ন করবেন তুমি কোদ দিয়ে পায়খানা করতে? না, আল্লাহ এই তো নিত্যদিনের সঙ্গী, যত কোদ দিই তত ভালো লাগে। এরপরে অনেক সময় মলদারটা বেরিয়ে আসতে পারে, ইন্টেস্টাইন, মলদার এগুলা শক্ত হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে, যেটাকে স্টেনোসিস বলি। স্টেনোসিস, সংকীর্ণ হয়ে যাওয়া হতে পারে। এগুলো জেনারেল কমপ্লেন গুলো আসতে পারে, আরো বহুত কিছু আসতে পারে। আমরা এর জন্য তাদের স্টাইলে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারি। যদি জটিল কোনো কিছু মনে হয়, সিমটমস এর বাইরে বা রুগী চাচ্ছে, এখনকার রুগীদেরকে পরীক্ষা নিরীক্ষা না দিলে খুব মন খারাপ করে, আমি এটা হাড়ে হাড়ে এখন টের পাই। তাই পরীক্ষা নিরীক্ষা দেওয়া শিখবেন।
যেমন এই কোষ্ঠকাঠিন্যের জন্য এক্স রে করতে দিতে পারেন, ক্লোনোস্কোপি দিতে পারেন, পায়খানার পরীক্ষা দিতে পারেন, ইউরিয়ার মাত্রা কত দেখতে পারেন, টিএসএইচ দেখতে পারেন, ক্রিয়েটিনিন লেভেল দেখতে পারেন। এখন কথা হচ্ছে ওষুধের পাশাপাশি রোগীদেরকে আর কি দিতে পারি। আমি সাধারণত রোগীদেরকে, কোষ্ঠকাঠিন্য রোগীদেরকে যে জিনিস খেতে বলি, আইবিএস রোগী এখন আর দেখি না। আইবিএস এ যারা আক্রান্ত এরা হলো মানসিক সমস্যায় ভোগে বেশি, আর এই সোশ্যাল ফোবিয়াতে এরা আরো অসুস্থ হয়। আমি আইবিএস বলে কোনো রোগকে বিশ্বাস করি না, যদিও আছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এগুলা বিশ্বাস করি না। টক দই খেলে সব ভালো হয়ে যায়। এদের মধ্যে অ্যাংজাইটি সব থেকে বেশি, এই জন্য কোনো ওষুধ এতে কাজ করে না। আমাদের হোমিওপ্যাথিতে প্রোবায়োটিক গুলো নেই, কিন্তু সাপ্লিমেন্ট আকারে ভালো ভালো কোম্পানির বাইরের দেশে প্রোবায়োটিক গুলো পাওয়া যায়, যেগুলো একটা ট্যাবলেট খাইলে ভালো হয়ে যাওয়ার কথা আইবিএস, কিন্তু হয় না, শুধুমাত্র মানসিক সমস্যার কারণে। ওরা যদি মানসিক ভাবে এদেরকে কাউন্সিলিং করা যায়, ওরা যদি ওইখান থেকে বের হয়ে আসতে পারে, বেশি না 1 সপ্তাহ সময় লাগবে না, আইবিএস ভালো হয়ে যাবে। এখন বলবেন তাহলে হোমিওপ্যাথিতে এতগুলা ওষুধ আছে, ওগুলা দিয়ে ব্যবসা করবেন, প্রয়োজন হলে দেবেন, নয়তো দেবেন না। সোজা কথা, এই কোষ্ঠকাঠিন্যর জন্য ওষুধ যদি দিতেই হয়, পাশাপাশি রোগীকে পরামর্শ দেবেন, তুমি পাকা বড়ই আছে না, বড়ই বিভিন্ন এলাকায় বোর হয়, পাকা বোর, ওকে একটু সেদ্ধ করে নিতে বলবেন, খোসাটা ফেলাই দিতে বলবেন, বিচিটা ফেলাই দিতে বলবেন, ওকে ব্লেন্ডারে জুস করে ওকে ছাকতে বলবেন, ও খেতে বলবেন, ওই কোষ্ঠকাঠিন্য রোগীকে খেতে দেবেন। এরপরে বেলের সময় বেল 30 থেকে 35 বা 40 গ্রাম বেল, পাকা বেল 1 গ্লাস পানিতে শরবত করে কমপক্ষে দিনে 2 বার খাক ও 3 মাস, দেখেন তো ভালো হয় কিনা, হেল্প হয় কিনা। এগুলো হচ্ছে পথ্য, এগুলো হলো প্রয়োজন। এরপরে একটা রোগী পানি খায় না, তাকে প্রচুর পরিমাণে পানি খেতে দেন। বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী কোথায় 3 লিটার 5 লিটার পানি খাইলেও তো হয় না, পার হয়ে যায়, এত পানি লাগে শরীরে। এই ঠান্ডা, এই বিভৎস গরম, এই মাথা ঠান্ডা, গরমে এই গরম হয়ে যাচ্ছে। তাই বলছি, তারপরেও যতটুকু প্রয়োজন 2.5 থেকে 3 লিটার পানি দিনে খাবেই। এরপরে হচ্ছে তৈলাক্ত যত খাবার আছে ছেড়ে দিতে হবে। কিছুদিন আগে যশোর থেকে একটা রোগী আমাকে রাজশাহীতে দেখাতে আসছিল, তার পেটের প্রবলেম নিয়ে। তো আমি যা দেখলাম, ওর ওই পেটের প্রবলেমের যা উৎপত্তি সব খাবার থেকে। আমি নাম বললে ওনাকে চিনে ফেলবেন। যশোরের ওই থানা যে আছে, কোতোয়ালি থানা, ওই থানার আশেপাশেই তার খাবারের হোটেল আছে এবং সুনামধন্য। আমি একটা সময় যশোরে যেতাম, তখন ওনার হোটেলে আমি খাবার খেয়েছি, আর বলবো না, বেশি বললে সমস্যা। তো আসলেন, আমি দেখলাম ওনার ওই খাবারেই সমস্যা। তো আমি ওনাকে ছাড়তে বললাম, বলে যে হোটেল নিজে চালায়, কি করে খাবার ছাড়ি স্যার? আমি কেন, যে হোটেলের খাবার আপনার নিজের হোটেল, আপনার নিজেরই প্রবলেম হচ্ছে, মানে আপনার হোটেলে মানুষ খাইলে মানুষেরও হয়, আপনি ঘরোয়া খাবার রান্না করা শুরু করেন। বলে যে এতে লোক বেশি আসবে না। আমি না আসুক, আমার কাছেও বেশি রুগী আসে না, যারা আমাকে চেনে শুধুমাত্র তারাই আসে। আমাদের উৎপত্তি যেখান থেকে সেটা বন্ধ করতে হবে, অবশ্যই বন্ধ করতে হবে, এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ নাই। তৈলাক্ত খাবার, ভাজা পোড়া মাংস, এবং যারা পেটের সমস্যায় ভুগছে স্পষ্ট পথ্য দিবেন, বাবা তোমার মাছ, মাংস, ডিম, দুধ, যত গুরুপাক খাবার আছে, তুমি সকালবেলা ঘুমের থেকে উঠে গোপালের মতো ভুড়ি ভোজ করে ফেলো, দুপুর বেলা ফকিরের মতন খাবার খাও, আর রাত্রিবেলা গিয়ে তোমার ঠান্ডা লাগার স্বভাব না থাকলে একটা শসা অথবা গাজর চিবিয়ে একটা ডিম খেয়ে তুমি 10টার মধ্যে শুয়ে পড়ো। ওকে ডাক্তারের কাছে যাওয়া পর্যন্ত কমে যেতে হবে, ও রোগ নিয়ে ডাক্তারের কাছে বেশি দিন যেতে হবে না, ভালো হয়ে যাবে। এবার আসি, আরো কিছু বলি। এছাড়াও নিয়মিত সকাল করে ইসুপগুলের ভুসি খাবেন, অনেকে রাত্রে খান, এটা ভুল। এছাড়াও যারা দুশ্চিন্তায় আছেন, প্লিজ আল্লাহর রাস্তায় একটা কথা বলি, এটা সাইকোটিক থেকে আসে। দেখেন, এই পৃথিবীতে যা হওয়ার আর যা ঘটার, এটা হবে, ঘটবে। আমি এতটুকু মনে প্রাণে বিশ্বাস করি। আপনি কি হিন্দু হন, কি মুসলিম হন, কি বৌদ্ধ হন, কি খ্রিস্টান হন, আমি জানি না, আপনি মানুষ। আমি এর বাইরে আপনার সাথে আমার ধর্ম নিয়ে কোনো পরিচয় নেই। আমি আমার ধর্ম মানি, আপনি আপনারটা মানবেন, কিন্তু কথা হচ্ছে মানুষ যেটা হয়েছেন, মানুষ যেহেতু হয়েছেন, আপনার সাথে যা ঘটার প্রাকৃতিক ভাবে ওটা ঘটবে। তবে আপনি যদি ভালো হন তাহলে ওগুলো পরিবর্তন হতে পারে, নয়তো হবে না। এন্ড লাস্ট, আমরা রাজশাহী অঞ্চলের মানুষ, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ থেকে ওই অঞ্চলে যেগুলো আছে, ইনারা রুটিতে অভ্যস্ত।
বিশেষ করে চাপাই, মনা কষা এগুলা দিয়ে যে রুগী, এরা সব মোটা মোটা বিভিন্ন ধরনের ওই ডাউল চাউলের রুটি খেতে অভ্যস্ত। তো আমি কনস্টিপেশনে আক্রান্ত রুগীদেরকে অনেক সময় রুটি খেতে বলি, তারা বলে যে এই রুটিটা খেলেই তো কষা পায়খানা হয়, আপনি আবার ওটা খেতে বলছেন। তখন ভাবলাম হতে পারে আটার রুটি খেলে আপনার কষা পায়খানা হতে পারে, কিন্তু লাল আটাতে কিন্তু প্রচুর পরিমাণে আঁশ আছে, আপনি খেয়ে দেখতে পারেন। তবে আপনি যদি লাল আটার আবার পরোটা খান তাহলে কিন্তু আবার গোলালু হয়ে যাব আমরা, তাই ওই বিষয়েও আপনাকে খেয়াল রাখতে হবে। এখন আসি হচ্ছে চিকিৎসা কি। এখন কি আমরা চিকিৎসা কি, আমি যে কয়েকটা ওষুধ বলবো এগুলো আপনারাও ব্যবহার করেন, আমিও হর হামেশাই ব্যবহার করি, কিন্তু আমি যদি আমার মতো করে বলি তাহলে অনেকের মনে খটকা থেকে যায়, বিভিন্ন ধরনের প্রশ্ন আমার কাছে আসে, তাই যতটুকু সম্ভব রেফারেন্স সহ সহ বলবো, আপনারা সেগুলো দেখবেন। যতটুকু সম্ভব কি রেফারেন্স সহ বলবো, আপনারা দেখবেন। প্রথম কথা হচ্ছে ওই যে আমরা কি দেখে আসলাম, প্রথম দুটো ওষুধ দেখে আসছে, একটা ওপিয়াম আর একটা হচ্ছে অ্যালুমিনা, মানে ওই দুটোতে জন্মের কষা পায়খানা আছে। মার্ফি রেপার্টরি থেকে দেখেছিলাম কনস্টিপেশন অ্যাবসলিউট দুটো ওষুধ আছে, একটা হচ্ছে অ্যালুমিনা, অন্যটা হচ্ছে ওপিয়াম। এটা হচ্ছে মার্ফি রেপার্টরি বরাদ দিয়ে বলছি, এই রুব্রিক্সটা মার্ফি রেপার্টরিতে আছে। তাহলে আমরা প্রথমে অ্যালুমিনা দিয়ে শুরু করি, দারুণ একটা ওষুধ, কোনো কথা নেই। আচ্ছা, অ্যালুমিনা মানে আলু খাই না, সোজা কথা, অ্যালুমিনা মানে আলু খাই না। ওকে, আলু আমরা খাবো না, দেবো না রুগীকে, তো আলু খেয়ে যা হয় তার বিপরীতে আমরা কাজ করব। অ্যালুমিনা দেখেন, সোজা কথা হলো অ্যালুমিনার কথা হলো কি, পায়খানা বের করতে খুব কষ্ট হয়, ডিফিকাল্ট, খুব কষ্ট, হোক সেটা নরম হোক সেটা শক্ত, যা খুশি হোক, পায়খানা করতে কষ্ট হবে। কেন হলো, ওই যে ওর ইন্টেস্টাইন আছে না, ওর ভেতরটাই ড্রাই, লার্জ অ্যান্ড স্মল ইন্টেস্টাইন, ও বলবো পুরো ইন্টেস্টাইনটাই সিস্টেমটাই আমি বলবো অ্যালুমিনার ক্ষেত্রে ড্রাই, এক ড্রাই হলো, এরপরে আবার পায়খানাও ড্রাই, ইন্টেস্টাইনও ড্রাই, মলদারও ড্রাই, পায়খানাও ড্রাই। এখন বলবেন যাদের নরম তাদের ওই যে ড্রাই, তাহলে ইন্টেস্টাইন ড্রাই আছে, ফলে ওনাকে ওনার নিজস্ব শক্তি ব্যয় করে পায়খানা করতে হয়, কোদ দিতে হয়, খুব কোদ দিতে হয়। বাড়ির লোকে বলবে কিরে বাথরুমের মধ্যে কি যুদ্ধ লাগিয়ে দিলি নাকি, এত জোরে জোরে শব্দ হয় কেন? মেহমান আসলে তো লজ্জা শরমে বাপ মা শেষ, ছেলে আজ বাথরুমে ঢুকলে খবর আছে, মানিজ্য চাপ চলে যাবে। আর কোনো যদি বুড়িমা থাকে তাইলে বলবে পানের বোটা লাগা, কঠিন অবস্থা। তাহলে খুব কোদ দিতে হয়। এমনও পাওয়া গেছে, ডানহাম সহ অনেকেই লিখেছেন, এই রুগীরা 7 দিন 8 দিন সপ্তাহে 1 দিন বা পায়খানা নাও করতে পারে, পায়খানা নাও করতে পারে। বিশেষ করে এই অ্যালুমিনা উদীয়মান কিছু বাচ্চা আছে যারা ওই যে প্যাকেট দুধের যে পাউডার পাওয়া যায়, মানে ওগুলা যে কিসের পাউডার আল্লাহ মাবুদ ভালো জানে, ওই পাউডার খেয়ে যারা মানুষ, মায়ের বুকের দুধের কি স্বাদ সে কোনো অনুভূতি বুঝতে পারেনি, পায়নি, এই ধরনের বাচ্চাগুলা আর্টিফিশিয়াল যত খাবার আছে, যেমন চকলেট, চিজ, এটা ওটা, একদম বাগডম, মামা এটা খাবো, নানা ওইটা খাবো, দাদা ওইটা খাবো, যেগুলো আইনা দেয় আর কি, কেউ বেটা কলা আইনা দেয় না, কেউ পেয়ারা আইনা দেয় না, কেউ আপেল আইনা দেয় না, আঙ্গুর এনে দেয় না। আপনারা যারা আছেন, আপনারা তো ডাক্তার মানুষ, পয়সা টয়সা বেশি, আপনারা আইনা দেন আর কি, আমি গরিব মানুষ তাই কইতেছি আমার কথা। তো ওগুলা এনে দেয়, এগুলা খেয়ে যে বাচ্চারা প্রতিদিন পায়খানা করে না, পায়খানা করার সময় কান্নাকাটি করে, তাদের এক অদ্বিতীয় বন্ধু হচ্ছে অ্যালুমিনা, কোনো কথা নেই, মিলাই নিয়ে নেওয়ার কথা, একটা কেস বিফলে যাবে না ইনশাআল্লাহ, হলপ করে বলছি। আপনাদের কাছে ডাক্তার হিউজের বই আছে, খোলেন তো ওই বইটা, খোলেন, ওই বইয়ের থেকে অ্যালুমিনাটা পড়েন, ও আমি পড়ে দিতে পারবো না, আমি রেফারেন্স বলে দিছি, আপনারা দেখবেন। এরা হলো মূল ধারার হোমিওপ্যাথ, এদের বইয়ের এক একটা কথার অনেক ওয়েট, ভারী অনেক। এই এখনকার কিছু কপি মারা ডাক্তার বের হয়েছে, কপি মারা, এর থেকে কপি, ওর থেকে কপি, এই ওই বের করলো, ওই বের করলো, এগুলা সব হরিদাস পাল। সোজা কথা শোনেন, এগুলা পড়বেন না, ক্লার্কের বই পড়েন, পড়তে পড়তে দাঁতের 36 পাটি খুলে যাক। আপনাদের পায়ে হাত দিয়ে বলছি,
কোনো স্বার্থের জন্য বকতেছি না। আমার উদ্দেশ্য একটাই, বাংলাদেশে ঘরে ঘরে হোমিওপ্যাথি চিকিৎসা যাবে। এর বাইরে আমি কিছু বুঝি না। আমার বাড়ির দরকার নাই, গাড়ির দরকার নাই, কিছু নাই। আমার বন্ধু আজকে আমার ক্লাসে আছে, ও আমারও 3 বছর পর হোমিওপ্যাথি করতে লাগছে। ওর সাভারের মতো জায়গা বিশাল বড় ফ্ল্যাটও আছে, আবার কয়েকদিন আগে 35 লাখ টাকাতে গাড়ি কিনেছে। আর এক বন্ধু 75 লাখ টাকাতে গাড়ি কিনছে। ও সব দুইটাকেই কই তোরা মরার আগে ডায়াবেটিসে মরবি, কারণ তোদের পেটে হারাম টাকা আছে, এই রুগী হাঁটানো টাকা। আমার কথা একটাই, বাংলাদেশে যতগুলা মানুষ আছে, হাঁচি মারলে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবে। আমি এখানে কাজ করতেছি, এর বাইরে আর কিছু বুঝি না। তবে হ্যাঁ, বিভিন্ন জায়গায় চলাফেরাতে আমারও কিছু পয়সার দরকার, না হলে আমার কে নিয়ে যাবে বলেন? আমার মুখ দেখে নিয়ে যাবে? আপনাদের বাড়ির যদি একদিন খাইতে যাই, পরের দিন যদি যাই, তারপরের দিন গেলে বলে আরে বাপরে বাপ স্যার হেভি লোভি, খাইতে প্রত্যেক দিন আসেন, জান মেয়ে ভাগেন এখান থেকে, এ বলে তাড়িয়ে দেবেন। এই জন্য 2-4টা পয়সা রুগীদের থেকে নিতে হয়, নাহলে চলতে পারি না। আচ্ছা, তো অ্যালুমিনার কথা বলছিলাম। তাহলে যে বাচ্চারা মায়ের দুধ না খেয়ে আর্টিফিশিয়াল দুধ খাচ্ছে, কৃত্রিম খাবারগুলো খাচ্ছে, আর্গার বার্গার খাচ্ছে, নাক্সের সঙ্গে এই ওষুধটাকে সমানভাবে তুলনা করে আমরা ব্যবহার করতে পারি। হিউজের বইয়ের কথা বলছিলাম, সে সুন্দর করে বলছে অ্যাসিড রিফ্লেকশন হচ্ছে। গলা মুখ সব ঝাঁঝালো হয়ে টক হয়ে গেছে, এইরকম অ্যাসিড রিফ্লেকশন। তার সঙ্গে পায়খানা কষা, তার সঙ্গে কি পায়খানা কষা, দারুণ কাজ করে, দারুণ দারুণ কাজ করে। আর যদি এই অ্যাসিড রিফ্লেকশন না হয়ে ওর যদি পেটের মধ্যে দিয়ে ইসোফেগাস দিয়ে পুরো এলিমেন্টারি ক্যানেলের মধ্যে চিন চিন করা হোক, ঝিনঝিন করা হোক, মানে সেন্সেশন হচ্ছে বার্নিং, জ্বালা করে, ওকে আইরিস ভার্স 30 মিনিট বা 40 মিনিট পর পর, অথবা যারা এলএম পোটেন্সি ব্যবহার করেন তারা 0-1 অথবা 2 খাইতে দিবেন। ওকে গইনে 6 ঘন্টা সময় দিবেন। ও যদি 2বার পায়খানা না করে 6 ঘন্টায়, আমি ডাক্তার সাহেবের নাম বদলে রাখেন। এত চমৎকার আমাদের হোমিওপ্যাথি কাজ করে। ওগো বেটা কি ওষুধ কাজ করে, তার ডবল আমাকে ওষুধ কাজ করে। তখন এরা কয় আমাদের ওষুধের মধ্যে স্টেরয়েড আছে। পড়ালেখা তো করে না, তবেই তো। আর তোমরা যে ল্যাকটোজের মধ্যে কিটা কিটা দিচ্ছ, ওই যে অ্যাভোলাক আছে, খাইলে হয়, না খেলে হয় না, নাকি? ওদিকে যাব না। ওই ড্রাগ, আমি এভাবে বলার পেছনে কারণ খারাপ হিসাবে নেবেন না, আমাদেরকে ওদের ড্রাগ সম্পর্কে বুঝতে হবে। ওদের ড্রাগ সম্পর্কে যখন আমরা বুঝবো, তখন আমরা আমাদের রেমেডি, আমাদের পোটেন্সি আমরা তখন ভালো বুঝতে পারবো, এবং রুগীদেরকে দিলে কিভাবে কাজ করতেছে ওইটার মজাটা আমরা নিতে পারবো বন্ধুরা। সেজন্য বলছি, গিবত করছি না, ডাক্তার সাদের ওটার সময় নেই, ড্রাগ জানতে হবে। আমি প্রথমেই বলেছি আমি আপনাদেরকে উস্কে দেবো, শেখানোর যোগ্যতা নেই, শেখানো অনেক কঠিন কাজ, দম বেরিয়ে যায়, গলার পানি শুকিয়ে যায়, উস্কে দিচ্ছি। খালি দেখবেন, একটু একটু দেখবেন, খালি বুঝবেন আমরা যে কত বিশাল জায়গায় আছি, আমাদের যে কত ডিমান্ড, ওরা সহ্য করতে পারে না এটা, তাই নামের আগে ডাক্তার মুছে দেওয়ার পরিকল্পনা করেছে। দেখ, আপত্তি নেই, মানুষের মুখ থেকে কি পারলে মুছ, আমার ডাক্তার করে ডাক, রাস্তা দিয়ে যায় তাও বলে ডাক্তার সাহেব, আমার নামই কয় না, আপনার নামই কবে না। আপনি ধরেন স্কুলের মাস্টার, আপনার এলাকার কাউকে আপনি আর্নিকা দিয়ে বাদ ভালো করেছেন, আপনাকে মাস্টার মশাই বলবেন, আপনাকে ডাক্তার মশাই বলবে, আটকা পারলে কোনে মামলা করো বেটার নামে, সমস্যা নেই, আমরা কাজ করব, আর কিছু জানি না। আচ্ছা, যখন অ্যালুমিনার কথা বলছি, ওই হিউজের কথা বলতে গিয়ে ওপিয়ামেট বলে ফেলছি, তাই আমরা ওপিয়ামের সঙ্গে অ্যালুমিনার পার্থক্যটা করে ফেলি। ওপিয়ামের সঙ্গে আমরা কার পার্থক্য করব? অ্যালুমিনার পার্থক্যটা করব, বাস দেখি কেমন হচ্ছে। আমরা নিশ্চয়ই সকলে ওপিয়াম এখানে পড়েছি, না পড়া একজনও নাই। ওপিয়ামের কথা মনে পড়লেই যেটা মনে হয়, এবার একটা সাংঘাতিক, কতিও ভয় পাইছিল, পায়েতে এই রোগের সব খেলা খেলাই যাচ্ছে। আর্সেনিক অ্যাকোনাইট ফেল, তখন ওপিয়াম চিন্তা করব, এই ধরনের কিছুই চিন্তা করি, এবং মানসিক সিমটমস গুলো ওপিয়ামের ক্ষেত্রে খুব চিন্তা করি, রাইট? ওকে, আমরা ওপিয়ামের কনস্টিপেশনটা দেখবো গো। এই যত ধরনের ডিসচার্জ আছে ওপিয়ামের, যত ধরনের ডিসচার্জ আছে বা হয়, যেটাকে আমরা ডিসচার্জ আর কি এক্সক্রিটরি অর্গান বলে থাকি, যেগুলোকে আর কি এক্সক্রিটরি মানে হচ্ছে ডিসচার্জ, নিঃসরণ হওয়া, বের হওয়া। যেমন এই অর্গানগুলো কি কি যদি না বলি, সংক্ষেপে বলে নি। এক্সক্রিটরি অর্গান হলো কিডনি, লাংস, লিভার, ফুসফুস, আদার সাইড থেকে ইউরেথ্রা, ইউরেটাস এবং ব্লাডার, এগুলোকে
এক্সক্রিটরি অর্গান বলা হয়। এই অর্গানগুলো যখন অচল হয়ে যায়, এই অর্গানগুলো অচল হয়ে যায় মানে ধরেন ঠিকঠাক কাজ করছে না, 100%-এর মধ্যে কাজ করতেছে 20%, 80% বন্ধ, 60% কাজ করতেছে, 40% বন্ধ, 80% কাজ করতেছে, 20% বন্ধ। এই ধরনের সিচুয়েশন আপনি সিমটমসের আগেও রোগীর গল্প শুনলে আপনার সামনে ভেসে উঠবে। তাই বলছি, এই ধরনের নিঃসরণ যে অর্গানগুলো আছে, এই অর্গানগুলো অচল হয়ে দুর্বল হয়ে যদি রোগীর কোষ্ঠকাঠিন্য উৎপত্তি হয়, মানে কজেশন, এটা ওপিয়াম ছাড়া দ্বিতীয় কোনো ওষুধকে চিন্তা করার দরকার নেই। কিন্তু ঠিক ওপিয়ামের পরের স্থানে আছে হলো ব্রায়োনিয়া ক্ষেত্রে, তাই ওটাকে টুকে রাখেন, পায়খানা করা লাগবে, ও পেটের মধ্যে জমা হয়েছে, ও বের হবে, ও দিনের পর দিন মাসের পর মাস চলে যেতে পারে, আর কোনো চাপই আসবে না, খোঁজই আসবে না, আকাঙ্ক্ষায় আসবে না। একটু আগেও কিন্তু অ্যালুমিনাতে পড়ে আসলাম না অ্যালুমিনাতে। আচ্ছা, আবার ব্রায়োনিয়াতে আছে, এরপরে আমরা ব্রায়োনিয়াতে যাব। এরপরে সোজা কথা, পায়খানা পেটে জমা, আস্তে আস্তে পেট ফুলে উঠতেছে, কিন্তু কি কোনো পায়খানার চাপ নেই। আমি ওপিয়ামকে সব থেকে বেশি ব্যবহার করে রেজাল্ট পেয়েছি যারা পেনশনের টাকা খায়, যারা বাড়ি তুলে ভাড়া তুলে খায়। মানে এভাবে বলছি কেন জানেন? যারা অলসের ডিব্বা, বাপের আছে ওটা দিয়েই চলবে, কিন্তু নিজে যে খাইতে আবার বাপের মতো পরিশ্রম করতে হবে, ওই রকম তৈরি করতে হবে, এই ইচ্ছা আকাঙ্ক্ষা যাদের নাই, যারা বসে থাকে, যে মেয়েটা চাকরি করত, দৌড়ের উপরে থাকতো, একটা বাচ্চা কাচ্চা হওয়ার পরে যে চাকরি ছেড়ে বাড়িতে নন স্টপ বসে আছে, বা যারা হাউস ওয়াইফ, চাকরি বাকরি কিছু করে না, যারা বৃদ্ধ, যাদের কোনো একটা কারণে ওজন বেড়ে গেছে, এই রকম সিচুয়েশন গুলোতে ওপিয়াম আমার এক অদ্বিতীয় বন্ধু। খুব ভালো কাজ করে, এমনকি যেখানে নাক্স দেন, ওই যে ওষুধ মসুদ এটা ওইটা আবি জাবি খায়া কৃত্রিম, ওই ক্ষেত্রগুলোতেও এই সিচুয়েশন গুলোর পরিপ্রেক্ষিতে ওপিয়ামকে খুব ভালো কাজ করতে দেখেছি। দীর্ঘদিন ওপিয়ামের এই সিচুয়েশন থেকে যদি অ্যানাল স্টেনোসিস হয়, মলদারটা যদি চিকন হয়ে যায়, তাহলে থুজার পরে প্লাম্বাম মেটালিকাম দিয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছি। আমি অলপ করে বলতে পারি, উনি মগবাজারের কোনো একটা রাজনৈতিক দলের একবারে হেডামালা নেতা, মানে ও যদি আঙ্গুল তুলে মগবাজার কাঁপবে, এরকম একজন পেশেন্ট আছেন, যার স্টেনোসিস হয়েছে, যার ফিশার ছিল। আমাদের বাংলাদেশের একজন বড় সার্জনকে উনি দেখান, যার ফি হচ্ছে 3000 টাকা, এইরকম একজনকে দেখান। ওনাকেও আমার কথা বলেছেন, উনি হোমিও ওষুধ খাচ্ছেন, উনি ফিজিক্যালি চেক আপ করেন এবং বলেন যে না, আপনি ইমপ্রুভমেন্টের মধ্যে আছেন। ওনাকে দেখায়, এরপর আমাকে দেখায়, এখন ওনার ফিশার চলে গেছে, আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ, কিন্তু মলদারটা চিকন হয়ে গেছে বলেছে, স্টেনোসিস। ওনাকে এই থুজার পরে প্লাম্বাম মেটালিকাম চালিয়ে যাচ্ছি, উনি ডে বাই ডে ইমপ্রুভ করতেছে, ইনশাআল্লাহ উনি ভালো হবেন, হতে বাধ্য উনি। তাই স্টেনোসিসের ক্ষেত্রে থুজা, তারপরে প্লাম্বাম, অবশ্যই সিমটমস ছিল। প্রচুর চা খায়, নেতা মানুষ, স্যার বসেন, ভাই বড় ভাই বসেন, এই যে আকাঙ্ক্ষা, এগুলা সব থুজার মধ্যে আছে। আর প্লাম্বাম তো তার নিজের কাজ করছে, দারুণ ব্যবহার করতে পারেন। আর একটা বিষয় আছে ওপিয়ামে, যেটা সাইলেশিয়ার মধ্যে এবং থুজা যে নাম করলাম ওর মধ্যেও আছে, সেটা হলো কি, মল অর্ধেক বের হয়ে আবার আপন শক্তিতে ভিতরে ঢুকে যায়, মল বের হয়ে আবার আপন শক্তিতে কি ভিতরে চলে যায়, আছে। সেই ক্ষেত্রে আমরা সাইলেশিয়া এবং থুজার সাথে, তবে হ্যাঁ, হলপ করে বলছি, এই পেটের গন্ডগোলটা অতিরিক্ত চা খাওয়ার ফলেই হয়েছে। এই পৃথিবীতে যত হোমিওপ্যাথি ওষুধ আছে সব ছেড়ে দেন, খালি থুজা প্রেসক্রিপশন করেন, আর পেটের গন্ডগোল ভালো হয়ে যাবে। আমার বন্ধু রনির রোগ ভালো করছে, আমি আগে বহুত ওষুধ দিছি, সিমটমস অনুযায়ী নাক্স দিছি, একদিন গল্পে এই যে রাজশাহীতে বর্ণালীর মোড় আছে, চা পাওয়া যায়, তার সাথে খাইতে গেছি, ওইখানেই গল্প, আমি ওইটা আমার পেজে লিখছিলাম, ও সেই গল্প সোজা দিয়ে কেস সলভ, দারুণ কাজে লাগাইতে পারেন। আচ্ছা, নেক্সট ওষুধ হচ্ছে ব্রায়োনিয়া। দারুণ ওষুধ, এখন প্রচুর কাজে লাগতেছে ওষুধটাকে। জ্বরের জন্য বলছিলাম আর কি, অনেকে ব্যবহার করে রেজাল্ট পাইছেন, আমাকে জানাচ্ছেন, আপনাদেরকে অভিনন্দন। ভালো লাগে এভাবে জানালে, শেয়ার করবো আপনাদের গুলো। কোষ্ঠকাঠিন্য, এতেও
পায়খানা করার মতো কোনো ইচ্ছা শক্তি কিছু থাকে না, কিচ্ছু নাই। বিশেষ করে যখন আমরা ওই যে হাওর টাওর সাগরের মধ্যে বড় বড় শিপে যায় ঘুরতে, তখন আরই থাকে না। এটা হচ্ছে পিকুলারিটি। তবে যেহেতু সাগরের গল্প বলে ফেলছি, পানির গল্প বলে ফেলছি, লাইকোপোডিয়ামের গল্পটাও এখানে সেরে দিচ্ছি। আপনি বাড়িতে ছিলেন, বুঝেন আমার কথা, বুঝেন কিন্তু আপনি বাড়িতে ছিলেন, পায়খানা ঠিকঠাক হয়েছে, আপনি আজকে টিকিট কাটছেন, আগামীকাল রাতে সিলেট যাবেন, আগামীকাল সারাদিন পড়ে আছে, রাত্রে যাবেন, সকাল থেকে আর পায়খানা হয়নি, হলো না, সিলেট দুদিন ঘুরলেন তাও হলো না, এরপরে বাড়িতে আসছেন, তারপরে গা পায়খানার অনুভূতি। আপনাকে হলপ করে বলছি, লাইকোপোডিয়ামের থেকে বড় ওষুধ আর নাই। আপনার চ্যালেঞ্জ, বসেন আমার সাথে, প্রমাণ করতে পারবেন না আর ওষুধ। দারুণ কাজ করে, যদিও বইতে এইভাবে লেখা নাই। বইতে বলা আছে ট্রাভেলের কথা শুনলেই বা ট্রাভেল করলেই কোষ্ঠকাঠিন্যের উৎপত্তি, কিন্তু আমি এই জিনিসটাকে রুগীর কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে শুনেছি। অনেক রুগী আমাকে বলেছে, কত গইরা রাখিনি, যে মনে করলে আর পায়খানা হয় না। আপনারাও এখানে যারা আছেন ডাক্তার হয়েছেন তো কি হয়েছে, তাই দেখেন নিজেদের মধ্যে ওই সমস্যা আছে, একটু লাইকোপোডিয়াম খায়েন। তবে এক্ষেত্রে আমি 230 দিয়ে রেজাল্ট পাইনি গো। 50 সহস্রতমিক উপায়ে 11 দিছি, M11 আর প্রততমিক 1M, ভালো রেজাল্ট পাইছি। দেখতে পারেন, আমি বলছি না ব্যবহার করবেনই, ট্রাই করতে পারেন, রেজাল্ট পেলে করবেন, সমস্যা কি? ঠিক আছে, তাহলে সমুদ্র পথে ব্রায়োনিয়া আর বাই রোড কি বললাম? লাইকোপোডিয়াম। মনে থাকবে তো লাইকোপোডিয়ামকে? আচ্ছা, এরপরে হলো ব্রায়োনিয়া। পানির পিপাসার গল্প জানেন, হুবহু পাবেন। এবং এর এলিমেন্টারি যে ক্যানেল, মুখ থেকে নিয়ে মলদার, এলুমিনার ইন্টেস্টাইনের কথা বলেছি, আর ব্রায়োনিয়ার জিহ্বা থেকে নিয়ে ওর যা মিউকাস মেমব্রেনস আছে সব ড্রাই। আমি প্রেসক্রিপশন করব ব্রায়োনিয়াকে, দেবেন, ম্যাজিকের মতো কাজ করবে। অ্যালুমিনা সবাই জানেন না, আর একটা ওষুধ আছে। এই ব্রায়োনিয়া যেহেতু বলছি, তাই ওটার সাথেও তুলনা করতে হবে, তাহলে আমি অপরাধী হয়ে যাব। সেটা কি জানেন? অ্যালুমেন বলে একটা ওষুধ আছে। অ্যালুমেন, কি ওষুধ আছে? অ্যালুমেন। একটা হচ্ছে অ্যালুমিনা, ALUMINA। আমি খুব দুঃখ পাই, এখনকার বড় বড় হোমিওপ্যাথি ডাক্তার ওষুধের বানান বলতে পারে না। ওই সংক্ষিপ্তটা শিখছে ওর ওস্তাদের কাছ থেকে, ওইভাবেই চলতেছে। আচ্ছা, সমস্যা নাই, ওষুধটা ভালো সিলেকশন করো, অর্থ হলেই হবে, ওই লিখতে পারুক চাই না পারুক। আর একটা আছে হলো অ্যালুমেন, ALUMEN, অ্যালুমেন। এখানে কি পাবেন জানেন? এর উৎপত্তিটা, এই ওষুধটা ছেলেদের জন্য ব্যবহার হবে না এমনটা বলবো না, বললে ভুল হবে, এটাও কোষ্ঠকাঠিন্যের জন্যই। তবে বিশেষ করে যে মা বোনেরা মলদ্বারের ক্যান্সার অথবা তাদের জেনিটাল পার্টসের ক্যান্সারে ভুগতেছে, তার সঙ্গে কোষ্ঠকাঠিন্য, এখন ক্যান্সারে ভুগলে আমাদের ওষুধ কেউ খাইতে আসে না, কেমো দেয়, এ দেয়, ও দেয়, 12 ভাজা 13 ভাজা সব পাকায়, যার নাই কোনো গতি শেখায় হোমিওপ্যাথি। আমাদের কাছে আসে বলে, ডাক্তার বাবু অমুক জায়গায় আপনার নাম শুনে আসছি, আপনি অনেক ভালো ডাক্তার, তা আমাকে একটু বাঁচার পথটা দেখিয়ে দেন, আপনার জন্য অনেক দোয়া করব। কিন্তু এতদিনে সব দোয়া শেষ হয়ে গেছে। তারপরেও আমরা তাদেরকে সান্ত্বনা দিয়ে চেষ্টা করি এবং তাদের তুলনায় আমাদের ট্রিটমেন্ট নিয়ে ভালো থাকে। আরো আগে আসলে আরো ভালো থাকবে, আমি হলপ করে বলছি। ক্যান্সার ভালো হয় না, এটা স্পষ্ট করে বলছি, কিন্তু আমাদের ওষুধগুলো খেয়ে রোগী যে পরিমাণ ভালো থাকে ওই পরিমাণ কেমো দিয়ে ভালো থাকে না। কারণ আর বলছি না, বাড়ির লোকজন শুনছে, লাইভে আছে, বলে আবার আমাকে বাস দেবে, তাই বলতেছি না আর কি, মানে তাদের বিরুদ্ধে কথা হয়ে যাবে, এগুলো বলা যাবে না, তাই আমাদেরকে ভালো প্র্যাকটিস করতে হবে। তো অ্যালুমিনার ক্ষেত্রটা কি, মানে প্রথম স্টার্টিংটা যদি বলেন অ্যালুমিনের, তাহলে ওই যে জেনিটাল ক্যান্সার অর রেকটাল ক্যান্সার, তাই কিনা? আচ্ছা, এর পায়খানা করার কোনো চাপ নেই, অ্যালুমিনাতেও নেই, ব্রায়োনিয়াতেও নেই। আপনি যে এবার নিজের থেকে একটু শক্তি খাটাবেন, ওগুলার তাও শক্তি আসিল, এর তাও নাই, কিছুই নাই, একদম ডিস্ট্রাকটিভ হয়ে গেছে, মানে ধ্বংস, মানে পুরাই ধ্বংস, সাই কিছু নাই। এই অ্যালুমেনে সবার চেম্বারে অ্যালুমিনা আছে, কিন্তু অ্যালুমেন নাই। কার কার চেম্বারে অ্যালুমেন আছে? যাদের ফার্মেসি আছে তাদের আছে, কিন্তু যাদের চেম্বার আমার মতন একটা ঢোক নিয়ে প্র্যাকটিস করেন, এরকম কে কে আছেন বলেন তো? অ্যালুমেন ওষুধটা আছে, হাত তোলেন দেখি।
অ্যালুমেন আছে, যাদের ফার্মেসি আছে চেম্বারের সাথে, এরা বলবেন না একজন তুলছেন, একজন, আর বাকিদের নাই, তাহলে বাকিরা কালকে তুলে নেবেন। যে কোম্পানির ব্যবহার করতে ভাল লাগে ওই কোম্পানিটা উঠিয়ে নেবেন, কেমন? অ্যালুমেন। এরপরে কি আরেকটা জিনিস হচ্ছে, পায়খানা এবার বের হলো, ধরেন একটু ভেঙে গেল। এখন এই যে ভাঙার যে গল্প বলছি, যখনই ভাঙার গল্প বলবো তখন আমাদেরকে আর একটা ওষুধে নিয়ে চলে যাবে। এমন মিউর বলে একটা ওষুধ আছে, রাইট? এমন মিউর, দেখেন আমি মেডিসিন আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার শুরু করলাম হচ্ছে কি দিয়ে? অ্যালুমিনা দিয়ে। দেখেন একটা ওষুধ আমাকে আর একটা ওষুধে টেনে নিয়ে বেড়াচ্ছে। এগুলা হচ্ছে কি একটার সঙ্গে আর একটা কানেক্টেড, একটার সঙ্গে আর একটা কানেক্টেড। যখন আমরা ম্যাটেরিয়া মেডিকাকে কত ভাবে মন দিয়ে, পেপার পত্রিকার মতো না, গল্প পড়ার মতো না, হৃদয় থেকে পড়বো, তখন অটোমেটিক এইরকম কম্পারিজন আমাদের মধ্যে চলে আসবে। আর এই কম্পারিজন করতে গিয়ে রুগী দেখার ক্ষেত্রে যদি কোথাও আটকে যায়, বন্ধুরা আল্লাহর রস্তে বলছি, আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে ফোন করেন, মেসেজ করেন, স্যার একটু কথা বলবো, এই রোগীর পরামর্শ দেন, ও রোগীর পরামর্শ দেন। অনেক হোমিওপ্যাথি ডাক্তার আছেন, কি বলবো ভাই, আপনারা এরকম ইতর ছাড়া কেন, ইতর কেন প্রশ্ন করেন? অমুকের ওষুধ এই কি হবে বলেন দেখি, তো ওই যে উনি যেভাবে বলে আমি ওইভাবে উত্তর দিই, বলেন না আমি তো এই ওষুধ ভাবছি। তো আপনি তো ভাবছেন, তো আমাকে ফোন করার কি দরকার বলেন দেখিনি? তো এইরকম ফোন করার দরকার নেই। আপনি রেপার্টরিটাকে ভালো করে পড়েন। কেন্ট রেপার্টরি শিখতে হলে কেন্ট রেপার্টরি। আমি ডাক্তার সাহেব এই যে জোমিও আপনাদের সামনে দেখাচ্ছি, এটা নরমাল জোমিও, এর থেকেও বড় ভার্সন যেটা এলিট, সেটা ব্যবহার করি। আর ওটা ব্যবহার করা শিখছি হচ্ছে আপনার বই পড়া থেকে। এর দাম প্রায় 58,000 টাকা, আর ওর দাম 2.5 লাখ টাকার উপরে। আমি বই দেখে শিখছি, কেন্টের মধ্যে নাই এমন কিছু নেই, ওটা পড়েন। আর একটা জিনিস হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিস। ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য সব থেকে হেল্পফুল রেপার্টরি হচ্ছে মার্ফি রেপার্টরি, বোরিকের রেপার্টরি। এবং ক্লিনিকে যদি আপনি কোনো বই রাখতে চান এবং আমাকে বলতে বলেন, আপনি এক বাক্যে বলেন কোন বইটা রাখবো, দ্বিতীয় কোনো বই বলতে পারবেন না, একটাই বই বলতে হবে। আমি বলছি আপনি নিশ্চিন্তে বোরিকের বইটা রাখতে পারেন। মন থেকে বলছি বন্ধুরা, কথা বলার ভাঁজ দেখলেও বোঝা যায়, হৃদয় খুলে বলতেছি, এই 3টা জিনিস চেম্বারে রাখেন। সফটওয়্যার কেনার টাকার দরকার নেই। অনেকে সফটওয়্যার কিনলে আমাকে যেমন গাল দেয়, সফটওয়্যার মার্কা ডাক্তার, ও নিজেও জানে সফটওয়্যারে কি হয়, তারপরেও গাল দেয়। গাল খাওয়ার দরকার নাই, বই কিনেন, 3টা বই প্র্যাকটিসে রাখবেন। একটা হলো বোরিকের ম্যাট্রিয়া মেডিকা, 2 নাম্বার হচ্ছে মার্ফি, 3 নাম্বার হলো কেন্ট। আর আপনি যদি আরো একটা ম্যাট্রিয়া মেডিকা রাখতে চান, হৃদয় খুলে বলছি অ্যালেন্সের কিনোটকে রাখবেন। এই 4টা জিনিস রাখেন, আপনাকে পিছে ঘুরে তাকাইতে হবে না। এই 4টা জিনিসের মধ্যে সব আছে বাংলাদেশে প্র্যাকটিস করার মতো। আর অ্যানাটমি ফিজিওলজি যারা ছাত্র আছেন, তোমাদের দুটো পায়ে হাত রেখে বলছি, বাবা তোমার কলেজের মাস্টারে বাইন্দা রাখো দড়ি দিয়া, বলো আমাকে অ্যানাটমি শেখাও, আমি বুঝিনি। আমার আশেপাশে একটা কলেজ আছে, মুখ চিপে কথা কয়, একটা প্রশ্ন 2বার করলে সাল পলে গাল দেয়, আমি নিজে সাক্ষী। এক ধৈর্য কবেন যে ভালো করে শেখাও, শিখতে আসছি, মাস গেলে 1,000 বেতন দিই। আপনারাই হচ্ছে সামনের ভবিষ্যৎ। আমি আজ আছি কাল নাই, আমি থাকতেও পারি এই পেশায়, নাও পারি, তাই দিয়ে চলে যাচ্ছি, কিন্তু আপনারা থাকবেন, জান দিয়ে শিখবেন। ইন্টার্নিতে যারা আছেন তাদেরকে বলবো, মাস্টারকে বলেন আমাকে রুগী তুমি এখানে হায়ার করে নিয়ে এসো, তুমি নিজে কেস টেকিং করো, ওষুধ দাও, ওই রুগীর ফলো আপ এনে দাও, রুগী যদি না আসে ধরে নিয়ে এসো। ইন্টার্নি হলো শেখার সব থেকে বড় সুযোগ। অথবা টিচারদের কাছে মেসেজ দেন, যারা এই রকম ক্লিনিক্যাল ট্রায়ালের উপরে কথা বলতে পারে, ওই ধরনের টিচার কোন দেশে আছে, নিয়ে এসে শেখান। আপনাকে শিখতে হবে, এর বিপরীতে কিছু নেই। আমি শিখছি, আমার পরিবারের সাপোর্ট আছে, তাই সবার নাই। আমার আছে চেম্বারটা 2 পার্ট, একটু বড় সড়ো আছে আর কি। তো এখানে অনেক কলেজের ছাত্ররা এসে বলে, একদিন অন্তত আমরাই ঠিক করব, আপনাকে জানাবো, আপনি ওই জিনিসের খালি প্র্যাকটিক্যালটা দিবেন। আসলে কি জানেন, অনলাইনেই বলছি, ওষুধ চুরির ভয়ে কাকো চেম্বারে ডাকি না। আর একদিন এই যে স্থানীয় এক নেতার মতো মানুষ কিছু ভিটামিন সিরাপ দিয়ে গেছে, রাখতে হবে, না হলে চেম্বার করা মুশকিল, বাইরে সাজায় রাখছি, 2টা সিরাপ চুরি হয়ে গেছে। কি বলবো, এই ভয়ে ডাকি না, কারণ বেশি হয়ে গেলে তো আমি পারবো না। তবে আপনারা কলেজে আছেন,
টিচাররা প্রচুর জ্ঞানী, ওদের কাছে প্রচুর আছে, ওদেরকে কুশরের রস যেভাবে চেপে ওভাবে চেপে বের করে নেন। বুঝতে পারলেন? এভাবে শিখবেন। তাহলে যাদের প্রশ্ন ছিল কি কি বই রাখবো, বলে দিছি। আমি যে কথাগুলো বলছি এর মূল জিসটা দেখবেন বরিকের বইতে সুন্দর করে লেখা আছে, এই রেপার্টরি গুলোতে আছে, আপনারা দেখবেন। কেমন? আচ্ছা, তো পায়খানা যেখানে ছিলাম, আমি এমনও মিউরে চলে গেছিলাম অ্যালুমেন থেকে। কোথা থেকে? ওই যে ভেঙে ভেঙে মল যাচ্ছে। আচ্ছা, গেল সেটা ভেঙে। অ্যালুমেনের আর একটা সিমটমস হচ্ছে পায়খানা করার পরে মলদারটা চুলকায়। কখনো কখনো কিছু রুগী এসে বলবে, ডাক্তার সাহেব এইরকম কষা পায়খানা হওয়ার কারণে আমার মলদারে মাঝে মাঝে ঘা হয়। আমরা সাইলেশিয়া, হিপার সাল বা ক্যালকেরিয়া সাল, ক্যালিমিউরের মতো ওষুধগুলো চিন্তা করতে পারি। তবে একটু যদি চৌকান্নার সঙ্গে প্রেসক্রিপশন করি, অ্যালুমেনকে আমরা প্রেসক্রিপশন করতে পারবো। আচ্ছা, নেক্সট, যেহেতু অ্যামিনোমিউরের কথা মুখ দিয়ে ফসকে গেছে তাই বলছি। অ্যামিনোমিউর, আমি এই অ্যামিনোমিউরকে দুটা ক্ষেত্রে খুব ব্যবহার করি। মানে সিমটমস রুগী কি বলবে এর অপেক্ষায় থাকি না, আমি নিজেই বলে ফেলি অনেক সময়, মানে আমার কথা বলছি। একটা হচ্ছে সায়াটিকার জন্য, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোন রুগীর, ভালো করে মন দিয়ে শোনেন, এক নাম্বার যে ক্ষেত্রে অ্যালুমেনকে এই অ্যামিনোমিউরকে সব থেকে বেশি ব্যবহার করি, কোন রুগীর সায়াটিকার ব্যথা, পিএলআইডির ব্যথা, ডিস্ক বালজিং এর ব্যথা, ডিজেনারেশনের ব্যথা, যা পারে তাই হোক, ওই যে লাম্বার এল আছে, এল দিয়ে লাম্বার বোঝায়, ওইখান থেকে যে ব্যথা যেদিক দিয়ে সেদিক দিয়ে যাক না কেন, ওর যদি বসলে ব্যথা বাড়ে, সামান্য হাঁটলে রাস্টক্সের মতন ব্যথা কমে, আর ও যদি শুয়ে পড়ে তাইলে আর কোনো ব্যথাই থাকে না, মুখ দিয়ে বলে ফেলে আর ডাক্তারের কাছে যাবো না, শুয়ে থেকে দিন কাটাবো। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, অ্যালুমিনা 200 প্রেসক্রিপশন করেন, ও 7 দিন পরে আপনার কাছে বলবে আমার সায়াটিকার ব্যথা নাই, আমার মাথা ব্যথা নাই, আমি যা বললাম তাই হইতে হবে। বসলে ব্যথা বাড়ে, সামান্য হাঁটাচলা করলে ব্যথা কমে, কার মতো? রাস্টক্সের মতো। কিন্তু রাস্টক্সের রিউমাটিকের ধার্স আছে, এখানে ওই পর্যন্ত যাবে না, আর শুয়ে পড়লে বলে আর ডাক্তারের কাছে যাবো না, মানে সব ভালো হয়ে গেছে। অ্যালুমেনকে প্রেসক্রিপশন করেন, কালকে দিবেন, কাজ হবে। আলাউদ্দিন স্যার বেঁচে নাই, আমি দেখেছিলাম তার দৌড় কতখানি, দেখেছিলাম তার প্রেসক্রিপশন গুলো। আমার জীবনে মোট হোমিওপ্যাথিতে 8টা টিচার, দেশে দেশের বাইরে, সবাই আমার জন্য পরিশ্রম করেছে। এই জন্য তাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তাদের প্রতি যতটুকু সম্মান এবং ইজ্জত সেটা মন থেকে আসে, সেটা কখনো দেখানো যাবে না। আমি এইভাবে প্রেসক্রিপশন করা তাদের থেকে শিখেছি। কত পিকিউলারিটি বুঝতে পারছেন তো? রোগীর কত গভীরের সিমটমস, এগুলো কাজে লাগান, উপকার পাবেন। অনেকে বলেন একটা দুইটা সিমটমস এর উপরে হোমিওপ্যাথি হয়, মানে কিছু সুশীল হোমিওপ্যাথ এসে আমাকে গালি গালাজ করেন। ভাই, আমি ডাক্তার সাদ, আমার চেম্বারে কাজে লাগিয়েছি, রেজাল্ট পাইনি, এমন একটা সিমটমস আপনি আমাকে রিমান্ডে নিয়ে পিটাইলেও আমার মুখে বলতে পারবেন না। আমি বলবো না, আমি ঘুষ খেয়া হোমিওপ্যাথিতে আসেনি যে বলবো, কাজ দেখি। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কিছু রুগী আছে যাদের উপরে আমি অনেক ক্ষেত্রে, ওই যে আপনারা যেখানে ফাইটাম দেন, আমি ওই জায়গাগুলোতে ছোট ছোট ঔষধগুলো ব্যবহার করার সুযোগ খুঁজি, যাদের পক্ষে পাই ব্যবহার করি, এবং ভালো রেজাল্ট গুলো যারা আমার চেম্বারে যান দেখবেন আমার ডানে বামে ছোট্ট একটা খাতা থাকে, এখনো নোট করার অভ্যাস আছে, ওখানে লিখে রাখি, আর ওই কথাগুলোই পরবর্তীতে আপনাদেরকে আমি শেয়ার করি। আচ্ছা, অ্যামিনোমিউর গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পায়খানা, কোষ্ঠকাঠিন্য। পায়খানা শক্ত, মল শক্ত, বড় হয়ে বার হয়, কিন্তু বরকির নাদির মতন ভেঙে 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 বের হয়, বরকির নাদির মতন ভেঙে ভেঙে বের হয়ে যায়, ভয়ানক শক্ত। ব্রায়ানিয়া তো ড্রাই, তাই কষ্ট হচ্ছে, মানে বের করাটা ডিফিকাল্ট, এটা শক্ত গো। এখন এই শক্তর কথা বললে এখন আমাকে আবার দৌড় মারতে হবে ক্যালকেরিয়া কার্বে। ক্যালকেরিয়া কার্বের সঙ্গে পার্থক্য বলি, সোজা কথা আপনারাও জানেন, ক্যালকেরিয়া কার্বের পায়খানার প্রথম অংশটা শক্ত এবং ওটা অনেক সময় আলাদা হয়, কিন্তু ওই শক্তের সঙ্গে ওই যে স্কিউলাস হিপস আছে না, পায়খানা করার সময় যে বলে কাঁচ দিয়ে চ্যাপচ্যাপ করে কেটে ফেলতেছে,
এরকম সিমটমস পড়ছেন না বাবারা? ঠিক ক্যালকেরিয়া কার্ভের পায়খানার প্রথম অংশ শক্ত এবং বের হওয়ার সময় ওই রকমই, ঠিক মল বের হওয়ার কিছু পূর্বে, কিছুর সামনে মনে হয় যে চড়াত করে কেটে গেল, পায়খানা বের হয়ে গেল শক্ত অংশটা, পেছনের যে বড় লম্বা নরম মল ওর সঙ্গেই রক্তগুলো বের হলো, এবং পায়খানা চলাকালীন সময় যতটুকু রক্ত বের হবে হবে, বাস ইচ্ছা কাহানি খতম। ক্যালকেরিয়া কার একদম স্পষ্ট করে বলছি, আপনি আমার কথাগুলোকে প্রয়োজনে কেটে রেখে রোগীর সঙ্গে মেলাবেন, কাজ না হইলে আমার দুইটা গালি দিয়ে, আমি প্রচুর গাল খেয়ে এ পর্যন্ত আসছি। আমার বর্তমান যিনি ওস্তাদ তার আগের ওস্তাদও বলছে আমি জীবনে বহুত গাল খাইছি, তার কাছেও খাইছি, এখনো দেয়, সমস্যা নেই, গাল খাইলে বড় হয়ে যায় জীবনে, এটাই দেখছি। ক্যালকেরিয়া কার্ভ এরকম। আর স্কেউলার হিপে নরম হোক আর শক্ত হোক দেখা দেখি না, খালি পার হতে লাগলে কান মাথা রুগী চেপে ধরে, আরে বাপরে বাপ সব কাটিয়ে ফেললো। আর এত মলের সঙ্গে রক্ত আসলো, ওর একবারে পুরা প্যান মাথায় ফেলছে। এখন আপনি দূর দূর করে কাঁপতেছেন, মেলিফিলিয়াম দেবো, অ্যামামেলিস দেবো না স্কেউলার হিপ দেবো? আপনাকে আমি বলছি ডাক্তার সাহেব, স্কেউলার হিপ 6 অথবা 01 প্রেসক্রিপশন করেন, 24 ঘন্টা সময় বাদ দিয়ে দেন, আরো জিনিস ভালো হয়ে যাবে, বহুত ভালো করছি। আমি আরো স্পষ্ট করে বলছি, যত পাইলসের রোগী যেভাবে আসুক না কেন, আপনার যে ওষুধ প্রেসক্রিপশন হোক না কেন, ওর সঙ্গে আপনি স্কেউলার হিপ সুযোগ পেলে ব্যবহার করে, ও দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার আপনার কাছে ওষুধ নিতে আসবে না, ওর পাইলস ভালো হইতে বাধ্য। প্র্যাকটিক্যাল কথা বলছি, এই কথাগুলো আমার বইয়ের মধ্যে থাকবে, আল্লাহ যদি কখনো লেখায় এভাবেই লিখবো যেভাবে আমি আজ বলতেছি, যেন এক একটা লাইন পড়ে ওই প্রজন্মের ছাত্রদের, ছাত্রীদের, হোমিওপ্যাথদের গায়ের লোম খাড়া হয়ে উঠে, ওরা যেন আন্দাজ করতে পারে এটা কত মধুর একটা প্রতীক, আমরা এখানে কি করতে পারি। তাই প্লিজ আমি অনুরোধ করছি, এমন ভাবে প্র্যাকটিস করবেন, পয়সার লোভ করেন না। এই পৃথিবীতে যা খাইতে পারেন এগুলা সব আল্লাহ, আপনার বহুত টাকা আছে, ঢাকা শহরে একজন সুপ্রিম কোর্টের নাম করা আইনজীবীকে আমাকে দেখতে হয়, এইরকম বিশেষ কিছু রোগীর জন্য আমাকে মাসে একটা দিন ঢাকায় যেতে হয়, এটা কেউ জানে না। উনি আমাকে প্রস্তাব দিছে কি জানেন, আপনি শুধু আমাকে এক বেলা ভাত খাওয়ার মতো ব্যবস্থা করে দিবেন, এক বেলা, আপনি যা চান খালি মুখ দিয়ে বলবেন তাই হবে। কিন্তু আল্লাহ ওনাকে এমন একটা রোগ দিছে, ডাবের পানি ছাড়া আর দ্বিতীয় ওনার খাওয়ার উপায় নাই, রিজিক নিয়ে নিছে আল্লাহ। আমি ডাক্তার, একজন হোমিওপ্যাথি, মূল্যহীন অমূল্য মানুষ একজন, যার এই পৃথিবীতে কোনো দাম নেই, তাকে বলছে আপনি যা চান হয়ে যাবে। চিন্তা করেন তার ক্ষমতা কতখানি, পাওয়ার কতখানি, যা চান তাই হয়ে যাবে, কিন্তু ডাবের পানি ছাড়া আর কিছু খেতে পারে না। আর আমাদের হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে জেলসিমিয়াম, এখন 17 নাম্বারটা চলতেছে, M17, আর কিছু পারে না। এই জেলসকে তাও ডাবের পানির মধ্যে দিয়ে দেওয়া লাগে, সরাসরি দিলে পারে না নিতে, কি বলবো বলেন। কিন্তু ভালো আছে, বলে যে এখন বলে মানসিক ভাবে যে শক্তিটা পাইছে এটা শরীরে এনে দেওয়া যাবে না। দেখেন ডিজায়ার, আমাদের আকাঙ্ক্ষা কত, আকাঙ্ক্ষা, পারবো আমরা, হবে ইনশাআল্লাহ। তো কি ছিল, ভেঙে গেল, তাইলে ক্যালকেরিয়া কার্ভ বলে ফেললাম, আবার স্কেউলার হিপসও বলে ফেললাম। আচ্ছা, আর একটা হচ্ছে, এবার ধরেন অ্যামোনোমিউরের একটু মল বের হলো, এর সঙ্গে ওই যে আমাশা, আম যেটাকে বলি আম, ওটা জড়ানো থাকবে। যে জিনিসগুলো আমরা ম্যাগমিউরে পাই, আমাদের ন্যাক্টামিউরেও কিছু কিছু আছে, আমাদের প্লাটিনাম মেটালিকাম বলে যে ওষুধ আছে, সেখানেও পায়খানা শক্ত, ওই বরকির নাদির মতন বড় বড় এবং চারিদিকে মল জড়ানো থাকে। কিন্তু এখন যেহেতু প্লাটিনামের কথা কইলাম, তাহলে গ্রাফাইটিস কি দোষ করলো? ওর স্বভাবই হলো ওবিসিটি, ওজন বাড়বে, হরমোন টরমোন সব ঠিক, ল্যাকটিন প্রোল্যাকটিন যা আছে সব ঠিক, ওজন বাড়তেছে। কিন্তু এর কোষ্ঠকাঠিন্য কি জানেন? ওরে বাপরে বাপ, আরো ভয়ানক কোষ্ঠকাঠিন্য। এই যা বললাম এত কষ্ট মষ্ট নিয়ে তাও মল বের করে ছাড়ছি নাকি? দেখো, যত কম্পারিজন করলাম একটার সঙ্গে আর একটা, অবশেষে মল বের করে ছাড়ছি নাকি? ও মলই বের করতে পারবেন না। গ্রাফাইটিসের সব থেকে ওর গন্ধ থাক না থাক, ও শীতকাতর হোক আর না হোক, ওর চটা ফটা হাঁটা মাটা যা আছে থাক আর না থাক, ও পায়খানা বের করতে পারবেন না আপনি। এরকম কনস্টিপেশন গ্রাফাইটিসের, এগুলো হলো জ্বলন্ত ছবি। রোগী বলবে, আপনি খালি লিখবেন, শুনতে হবে, খালি কি শুনতে হবে, মল বেরিয়ে আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে এগুলা সব বড় বড় কনস্টিটিউশনাল রেমেডি বলা হলো, কনস্টিটিউশন।
রোগা মানুষের, অসুস্থ মানুষের আমরা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করি নাকি? কনস্টিটিউশন মিনস প্রিভেন্টিভ। আগে থেকে কনস্টিটিউশন তৈরি করা আছে, বাংলাদেশের সংবিধান এইভাবে চলবে, মানে পূর্ব থেকে রেডি। তাহলে সুস্থ মানুষকে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে যেন ও অসুস্থ না হয়, ওটা হলো কনস্টিটিউশনাল। কনস্টিটিউশন বলছি, সরি, কনস্টিটিউশনাল। না হলে আমরা রোগা মানুষের, আপনাকে যে কটা কথা কয় সব তো রোগের কথা। ও যদি বিড়ি খায় 8টা, আপনাকে বলবে 2টা খায়, 2টা। ও যদি মিষ্টি খায় রাত্রেবেলা চুরি করে, রাত 2টার সময় বউ দেখতে পায় না, বেটিও দেখতে পায় না, ও আপনার সামনে এসে বলবে ওই বুঝছেন না, আমরা একটু সামাজিক কাজকর্ম করি তো, মানুষ দাওয়াত টাওয়াত দিলে খেতে হয় আর কি। ও জীবনেও বলবে না ডাক্তার সাহেব মিষ্টি খাওয়ার যদি লোভ উঠে, পাশে সুন্দরী রমণী বউ রাইখে আমাকে মিষ্টি চুরি করে খাওয়া লাগে, যদি ওর টাকা দিয়ে কিনা। আপনার কবে না এসে এভাবে বলবে, মানে ও রোগের কথাই বলছে। আপনাকে বুঝতে হবে জিনিসগুলো। আমি বিরোধিতা করছি না, কিন্তু বুঝেন কথাগুলো। খালি সাইলেশিয়া বেরিয়ে আবার ভিতরে ঢুকে যাবে। এবার আসি, হাতুড়িয়া মার্কা হোমিওপ্যাথি কিছু করা লাগে মাঝে মাঝে, না করলে হয় না। যেমন কোন নেতা এবং ক্রেতা যদি আসে, আপনাকে সময় দিবে না, বলবে আমি দৌড়ের উপরে আছি, এই এদিক দিয়ে অমুক জায়গায় অনুষ্ঠানে যাচ্ছিলাম, একটা বিচার করা লাগবে, তোমার চেম্বার খোলা পড়লো, মনে পড়লো তোমার কথা, তাই আসলাম, আমাকে একটু পায়খানা হচ্ছে না, ওষুধ দাও তো। এরকম বলে না, বলেন অনেকে গ্রাম অঞ্চলে, আমার কাছে আছে এরকম বহুত। এদের জন্য 2টা ওষুধ ব্যবহার করবেন। অনেকগুলা ওষুধ আছে, বলা যাবে আস্তে আস্তে, সামনের দিন আরো বলবো, সময় শেষের পথে আপনারাও বলবেন কিছু কিছু জিনিস, তাই আপনাদের হাতে ছেড়ে দিচ্ছি আর কি। তার মধ্যে 1 নাম্বার যে ওষুধ, সেটা হচ্ছে ক্যাসকারা বলে একটা ওষুধ আছে। ক্যাসকারা মানে ক্যাসকারা স্যাগেটা বা স্যাগরেডা, যেভাবেই বলেন না কেন, ক্যাসকারা স্যাগরেডা বা স্যাগেটা, যেভাবে বলেন না কেন, সোজা কথা, সেটা অ্যাকিউট স্টেজের হোক আর ক্রনিক স্টেজের হোক, যদি রোগীর শরীরে একটু একটু ব্যথা বেদনা থাকে, তাইলে তো একেবারে ফেমিলিমাম হয়ে গেছে। আর যদি না হয়, একে মাদার থেকে 1x তৈরি করবেন। বাজারে মাদার পাওয়া যায়, ওই কার্ডোয়াসের মতো 1x পাওয়া যায় না, সেলিডোনিয়ামের মতো 1x হয় না, 1x মানেই মাদার, সোজা কথা শোনেন। তো ওইটা রাত্রে বেলা করে 10 ফোঁটা 10 ml পানির সঙ্গে খাইতে দিবেন। ও বিচারে যাক, সালিশে যাক, সকালবেলা পায়খানা করে যাবে। আমি আপনাকে বলতেছি, বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ বাবা মা আছে, এখন বাতের ব্যথা বা বিভিন্ন কারণে তেমন আর মুভমেন্ট করতে পারে না, ওই অ্যাভোলাক, ডমপেরিডন, পিপি, রেবেকা, এটা ওটা হ্যান ত্যান খায়াও আর কাজ হচ্ছে না। বিনীত অনুরোধ, জার্মানির বা কোম্পানির নাম বলতেছি না এখানে, ভালো মানের ক্যাসকারা স্যাগেটা রাত্রেবেলা দেবেন 10 ফোঁটা করে 10 ml পানির সাথে, ও প্রত্যেক দিন সকালবেলা পায়খানা করতে বাধ্য। কথা বুঝলেন? এটা হলো ওই যে রোগীদের আর চিকিৎসা সম্ভব না, এই যে বিচারে যাবো ওষুধটা দাও তো, এইরকম ক্ষেত্রগুলো দরকার, এগুলো ইমার্জেন্সি, এগুলো আমাদেরকে শিখতে হবে। খালি আমি হেডামালা মুই কি হনুরে এরকম হলে হবে না, সবটাই জানতে হবে আমাদেরকে। 2 নাম্বার হচ্ছে হাইডাস্টি স্ক্যান। এটা তো আমার থেকে আপনারা আরো ভালো ব্যবহার করতে জানেন। হাইডাস্টি স্ক্যান, এরে বাপ রে বাপ, অনেক টাকা দাম জার্মানির ওষুধের। এটা রোগীক মাঝে মাঝে লিখে দিবেন, ওষুধের দাম কেমন, ওরাও একটু কিনা টের পাবে তাইলে, ঠিক আছে? আর যাদের ফার্মেসি আছে, ভালো ভালো ওষুধ রাখবেন, ভালো ভালো দেশি বিদেশি সব ওষুধ রাখবেন, কেমন? কারণ আপনাদের ফার্মেসি, আপনাদের দিন গেলে অত বড় দোকানের ভাড়া দেওয়া লাগে, আমিও দোকানের ভাড়া দিই, আমি জানি দোকানের ভাড়া ইনকাম করতে কেমন খেলাটা লাগে, অনেকবার বাড়ির থেকেও নিয়ে যাওয়া লাগে আমার। তো এই হাইডাস্টি স্ক্যানকে কিভাবে প্রেসক্রিপশন করবেন, এটা হলো মূল কথা। হাইডাস্টি স্ক্যান দারুণ একটা ঔষধ, দারুণ একটা ওষুধ, ক্যান্সার থেকে নিয়ে অ্যাডিনোকার্সিনোমা থেকে নিয়ে সবগুলোতে ভালো কাজ করে এই হাইডাস্টি স্ক্যান। তো এই হাইডাস্টি স্ক্যান কি কোষ্ঠকাঠিন্যের জন্য ভালো ব্যবহার করেছে, ভালো বলেছে ডাক্তার হিউজ। ওনার ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স গুলো অনেকটা ন্যাশের মতোই, ন্যাশ যেভাবে বলছে না এটা ব্যবহার করেন, এবং ন্যাশের বলা প্রোটেন্সি গুলো, রেমেডি গুলো, ডোজ গুলো, পাওয়ার গুলো 100% কিন্তু মিলে যায় এবং বেশ ভালো কাজ করে। ঠিক তেমনি হিউজেরটাও ঠিক, কোষ্ঠকাঠিন্য বেশি না। জার্মানির ওষুধ আমি আমার প্র্যাকটিস থেকে বলছি, সকালবেলা 2 থেকে 3 ফোঁটা প্রত্যেক দিন, সকালবেলা 2 থেকে 3 ফোঁটা খালি পেটে 5 ml পানির সাথে মিশায় বাস খাইতে দিবেন। ভালো হয়ে গেছে, ওষুধ বন্ধ। যদি আবার সমস্যা হয় আবার খাবে, সমস্যা নাই,
বিশেষ করে ও বেটা যদি বিড়ি খায় বা রাত্রেবেলা ভরিভোজ করে, মদ খায়, যাই খায় না কেন, নাক্স ভূমিকা দিয়েও কাজ তেমন হচ্ছে না, সেক্ষেত্রে হাইড্রাস্টি স্ক্যান মাদার বা 1x আপনাকে বিফলে নিয়ে যাবে না। শেষ করার আগে নাক্স ভূমিকাকে বলে বিদায় নেব ইনশাআল্লাহ। আমাদের হোমিওপ্যাথির কোষ্ঠকাঠিন্যর জন্য এক অদ্বিতীয় আরো একটা ওষুধ হচ্ছে নাক্স ভূমিকা। বলতে পারেন কনস্টিপেশনের একটা সর্বশ্রেষ্ঠ ওষুধ। বারবার পায়খানা, এর ঢঙই আলাদা। ওর মনে হচ্ছে আমার পায়খানা হবে, বারবার বাথরুমে দৌড়ে যাচ্ছে, কিন্তু বের আর হয় না, বের হয়ে চলে আসতেছে, আবার দৌড়, আবার বের হয়ে আসতেছে। মা এবার প্রশ্ন করতেছে, আরে তুই খালি আর দৌড়াদৌড়ি করছিস, ডাইরেক্ট অ্যাকশন হয়েছে নাকি? বলে না মা, ডাইরেক্ট অ্যাকশন হয়নি, ও যে বের হচ্ছে না, মনে হচ্ছে বের হবে, এই বলে যাচ্ছি, হচ্ছে না। একবার কোমটে যায়, একবার কিসে যায়, প্যানে যায়, একবার ইংলিশ একবার বাংলা, একবার ইংলিশ একবার বাংলা, খালি দৌড়ায়, কিন্তু বের আর হয় না। মা জানো তো, যদি একটু টয়লেট হয় খুব আরাম পাবো আজকে, অনেক দিন পায়খানা হয় না। সে অন্য একটা কাজ করবে, কিন্তু এই যে মনটাকে যে ডাইভার্ট করবে ওই কাজের দিকে, না এই বুঝি হবে আবাধ্য, কিন্তু বের হচ্ছে না। এইরকম ঘন ঘন আর্জ আসতেছে, ঘন ঘন আর্জ আসতেছে, কিন্তু বারবার গিয়ে ব্যর্থ হচ্ছে। আর এই ব্যর্থতা থেকে সফলতা আনার জন্য এক অদ্বিতীয় ওষুধ হচ্ছে এই নাক্স ভূমিকা। পায়খানা না হওয়ার কারণে স্কিউলার হিপেও আছে। আমি স্পষ্ট করে বলছি, সায়াটিকার ব্যথা ছিল, পিএলআইডির ব্যথা ছিল, কিন্তু কোষ্ঠকাঠিন্যর জন্য ওটা ব্যথা চাঙ্গা হয়ে গেছে। ও সকাল বিকাল নাক্স ভূমিকা খাইতে দেন, 3 দিন 6 ডোজ, ওর মাজার ব্যথাও ভালো হবে, আর হাগাও ক্লিয়ার হয়ে যাবে, ওর হাগাও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক একই সিচুয়েশনে যদি প্রেগনেন্সি পিরিয়ডে হয়, তাহলে সিপিয়াকে চিন্তা করবেন। যদি সিপিয়া বিফলে যায়, তাহলে নাক্স ভূমিকা। আর লাইকোপোডিয়ামের তো কথা বললাম, এছাড়াও ওই যে লাইকোপোডিয়ামের পেট ফাঁপা, ভটভট ভটভট করা, ভুটভাট করা, বিকাল 4টার দিকে জয় ঢাকের মতো হয়, ওটা কিন্তু হেলিবরাসেও আছে, 4টায় বৃদ্ধি, এরকম যদি হয়, তাহলে লাইকোপোডিয়ামের বিকল্প কিছু নেই। আমি মোটামুটি ওষুধগুলো বলে আপনাদের ক্ষুধা তৈরি করলাম, আপনাদেরকে উস্কে দিলাম, ঠিক এভাবেই প্রত্যেকটা মেডিসিন এগুলো ভালো কাজ করে। এই যে রেপার্টরিতে দেখে নেন, ক্রনিক স্টেজে অ্যালুমিনা, ব্রায়োনিয়া, ক্যালকেরিয়া, গ্রাফাইটিস, ল্যাকডেলভিনা, ন্যাকটামিও, নাক্স ভূমিকা, ওপিয়াম আছে। আপনারা এগুলোকে রেপার্টরি বের করে ধরে 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 সুন্দর করে পড়বেন, ইনশাআল্লাহ সবাই প্র্যাকটিসে ডেভেলপ করবেন, ভালো হবে। এবার আমি ছেড়ে দিলাম, আপনাদের অভিজ্ঞতা গুলা সংক্ষিপ্ত ভাবে শেয়ার করেন। আমরা 11টায় বিদায় নেব ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। আমি যশোর জিগরগাছা থেকে ইকবাল বলছিলাম। স্যার, আমার একটা জানার বিষয় হলো, এই যে এতক্ষণ কোষ্ঠকাঠিন্য যে বিষয়ে একটা আলোচনা আল্লাহর রহমতে আপনার মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করলেন, জানি এটা যারা যারা শুনবে সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ। সাথে স্যার আমার একটা বিশেষ জানার প্রয়োজন, যেটা হলো বাচ্চাদের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য হলে, ছেলে হলে ওপিয়াম, মেয়ে হলে অ্যালুমিনা, এই ঔষধটা কতটুকু যৌক্তিক? দেখেন, ওপিয়ামকে এখনই বললাম মেয়েদের কথা, কিন্তু যারা অলস, কর্মশীল না, যারা হাউস ওয়াইফ, যাদের ওয়েট গেইন করতেছে, যাদের কর্মসংস্থানে কিছু নেই, যাদের মানে ফিজিক্যাল যে এক্সারসাইজ, পরিশ্রম, এটার উপায় নেই, সে ক্ষেত্রগুলোতে বললাম। তাই বলে যে শুধু মেয়েদের জন্যই হবে এমনটা না, যদি সেম গুলো পুরুষের জন্যও হয় একই। এরপরে হচ্ছে অ্যালুমিনার কথা বললেন, এটা আমাদের বলতে পারেন হচ্ছে ওই যে ল্যাকটোজ, সোজা কথা, আমাদের ল্যাকটোজ ছেলে মেয়ে বলে নাই। আপনি এমন একটা সিচুয়েশনে আছেন, আপনি মেন ওষুধটাই খুঁজে পাচ্ছেন না, রোগী সিমটমস বলছে কিন্তু মাথা থেকে বের হচ্ছে না, বা একটু যে রেপার্টরি করবেন এরকম সুযোগ নেই। আপনি উইদাউট আপনি ওই রোগীকে সূক্ষ্ম মাত্রায় 1 ফোঁটা বা একটা বড়ি বা একটা বড়িকে ভেঙে ওই অ্যালুমিনা 30 বা 01 দেন, ছেলে মেয়ে বলে কথা নেই, দেখবেন কাজ হয়ে গেছে। আমি কিছুদিন আগে আমচত্বর বলে একটা জায়গা, মানে আমার চেম্বারের পাশেই, ওইখানে স্থানীয় একটা ছেলে, বয়স হচ্ছে মেয়ে 3 বছর, ও আমার চেম্বারে আসছে, মুখে ফিডার নিয়েই আসছে। বাবা আমাদের নওদাপাড়ার বেশ সুনামধন্য একজন ব্যবসায়ী, পয়সা ভালো, সিঙ্গাপুর থেকে দুধ এনে খাওয়ায়। আমি আমার আশেপাশে
টিভিতে অ্যাড দেওয়া হোমিওপ্যাথি ডাক্তার আছে, তাদের প্রেসক্রিপশন গুলোও দেখলাম। তারা বায়োকমিক সহ ইসবগুলের ভুসি টুসি সহ অনেক কিছু সুন্দর করে সাজিয়ে কম্পিউটার প্রিন্ট প্রেসক্রিপশন দিয়েছেন। আমি ওনার গল্প শুনে যা দেখলাম, ম্যাক্সিমামই ওই ডাক্তারদের দেওয়া 2 প্রেসক্রিপশনে আমি এই অ্যালুমিনা আমার কাছে 6 ছিল, যেটা আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম। ওই একটা বড়ি দিয়ে 1 আউন্সের 1 বোতলে ওষুধ দিয়ে দিয়েছি, সকালে দুপুরে খাওয়াইতে যতক্ষণ পায়খানা না হবে। পরের দিন ওর বাপ এসে আমাকে বলে যে বাচ্চা সুন্দর পায়খানা হয়েছে, এত পায়খানা হয়েছে এতদিন হয়নি। কি বুঝলেন এর দ্বারা? শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। জি জি, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুন্দর। স্যার অ্যালুমিনা 6x কি মানে ডিস্টিল ওয়াটারে মিক্স করে দিব স্যার? আমি তো ডিস্টিল ওয়াটারে দিয়েছিলাম। স্যার একটু কেমনে দিবে একটু বিস্তারিত বলতেন স্যার, আমার নতুন তো স্যার একটু সমস্যা হচ্ছে একটু। এই বিষয়ে ডাক্তার এসপি দুবের বই পড়বেন, বইয়ের কথা বলে দিলাম। ওটা ছোট বাচ্চা, সম্পূর্ণ বোতলে ডিস্টিল ওয়াটার ছিল, ওর মধ্যে 2 ফোঁটা ছিল হলো আরএস। অনেকে আরএস এর বিপক্ষে, আবার চেম্বারে রাখলে মাদক দ্রব্য অফিস থেকে আবার লাইসেন্সও রাখতে হয়। প্রয়োজনে যতটুকু এতটুকু রাখবেন, নয়তো দরকার নাই, না রাখাই ভালো। 2 ফোঁটা দিয়েছিলাম, আর 6 বড়িতে ছিল ইন্ডিয়া থেকে আনা, ওর একটা পিল ওর মধ্যে দিয়ে দিছি। এই সকাল সন্ধ্যা 5-7 ফোঁটা করে খাওয়াইতে বলছি। ওই দিন খাওয়াইছে দুপুরবেলা 11টার দিকে আমার চেম্বারে একবার, রাত্রেবেলা খাওয়াইছে, পরের দিন সকালবেলা পায়খানা হয়েছে। ধন্যবাদ স্যার। আর আপনারা কিছু শেয়ার করেন, আমি তো জানালাম, আমাকে জানান কিছু। জি আলহামদুলিল্লাহ, আপনার থেকে জানার জন্য আমরা আগ্রহী নিয়ে বসে আছি। এখানে অনেক বড় বড় সিনিয়র ডাক্তার আছে যাদেরকে আমি চিনি, ওদের দোকানে ঝাড়ু দেওয়ার মতো যোগ্যতা নেই, জানেন তো? আমার নেই, নাম বললে সব কাটা বেরিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। স্যার চলে যাবেন এখনই স্যার? আর কোনো প্রশ্ন আছে? জি স্যার, এর বাহিরে একটা প্রশ্ন ছিল, আজকের টপিকের বাহিরে একটা প্রশ্ন ছিল স্যার, বলা যাবে, করা যাবে প্রশ্নটা? হ্যাঁ, এটা নির্দিষ্ট কোনো টপিক না। ভাবতেছিলাম যেদিন আলোচনা হবে ওই দিন আমরা ফিস্টুলা নিয়ে আলোচনা করব। ফিস্টুলা এই কেসটা নিয়ে অনেকেই সমস্যার মধ্যে পড়েন, এটা খুব সহজে ভালো করা যায়। স্যার নেক্সটে এটা করেন, এই আলোচনাটা করেন স্যার। বলেন। বলতেছি মানে এরপরে যে ক্লাসটা হবে, আলোচনাটা হবে ফিস্টুলার উপরেই করেন। ঠিক আছে স্যার। আমরা নতুন তো স্যার, আমরা মাঝে মাঝে হতাশ ফিল করি স্যার, কার কাছে যাবো, কিছু নেই, এত বই পড়ি স্যার। না জি স্যার। কারো বই পড়বেন না, কারো কথা শুনবেন না, কোনো মেথডে যাবেন না। হোমিওপ্যাথিতে মেথড ফ্যাথড কিছু নেই। আমার হোমিওপ্যাথি, তোমার হোমিওপ্যাথি, এগুলা কিছু নাই। হোমিওপ্যাথি হোমিওপ্যাথিরই, হোমিওপ্যাথি হোমিওপ্যাথিরই। ও যেমন ভাবে আসছে ওকে ওমন ভাবে ব্যবহার করেন। হোমিওপ্যাথি আমারও কিছু না, কারো কিছু না। হোমিওপ্যাথি হোমিওপ্যাথি। আলহামদুলিল্লাহ, অনেক সহজ হয়ে গেল স্যার। অনলাইনে দেখি স্যার অনেকে ক্লাস নেয়, অনেকের চেম্বারে যায় স্যার, বড় বড় স্যার কেস টেকিং স্যার, একদম মাথা ঘুরে যায়। কি কেমন স্যার, আমরা তো নতুন। কিছু নাই, এগুলা সব পয়সা কামানো আর নতুনদেরকে বিভ্রান্তি করার রাস্তা, পথ, নতুন নতুন আবিষ্কার, যেগুলাতে নতুনরা বিভ্রান্তির মধ্যে পড়তেছে। আর আমি রেফারেন্স সহ বলছি, মেলান। যদি উপকৃত না হন আমাকে গালি দিয়ে না, আমি তো ওপেন বলতেছি, সবাই শুনতেছে, লাইভে পর্যন্ত আছে। স্যার বিশেষ করে আমি স্যার আপনার প্রত্যেকটা কন্টেন্ট আমার ফোনে সেভ করা আছে স্যার। আমি স্যার রাকিবুল ইসলাম স্যার, রাকিব খান, যেখানে যে আইডিটা আমার, যে আইডিটা দিয়ে আমি আপনাকে কমেন্ট করি স্যার, আমি রাকিব খান স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। প্রত্যেকটা কন্টেন্ট আপনার আছে, আমার সেভ করা আছে, প্রতিনিয়ত ফলো করি। আপনি 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 আমি ঢুকার পরে আপনি যদি আগে যদি আপনি পোস্ট করেন, আমার মানে ডাটা অন করার সঙ্গে 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 আপনার কমেন্ট গুলো আমার মানে ফোনে চলে আসে।
শাহাদত হোসেন জানতে বলেছেন 2-3 দিন যদি রেখে দেন, আছে সবগুলোই থেকে যাবে এগুলো, না হলে আমার ইউটিউবে দেখবেন থাকবে। হ্যাঁ বলেন, শুনছি। স্যার এভাবে আপনারা যারা নতুন আছেন তাদের জন্য কোন বইগুলো পড়তে হবে এই বিষয়ে একটা ভিডিও রেকর্ড করে ইউটিউবে থইছি। যেহেতু আপনি নতুন বলছেন, অনেকে চলে গেছেন, যারা সিনিয়র আছেন তারা অবশ্যই আমার কথাগুলো যুক্তিসঙ্গত কিনা জানাবেন, আর নতুনরা লিখে নেন। শোনেন, জীবনের প্রথমে যে বইটা পড়বেন হোমিওপ্যাথির মজাটাকে বুঝতে হলে, সেটা হচ্ছে ঔষধ পরিচয়। সত্য কথা বলছি, বিলিভ মি, আমার ওষুধ পরিচয় বই হলো 5টা। ঔষধ পরিচয় বই আমার 5টা। আমার বিভিন্ন সময় দেখবেন একটা বাংলা বই থেকে লাল কালির দাগ দিয়ে অনেক সময় আমি ছবি দিই, ওটা হলো ঔষধ পরিচয়ের বই। জি স্যার, দেখছি স্যার। আচ্ছা, 5টা। এখন একটা কিনলেই তো হয়, কেন 5টা কিনছি? দেখেন, নতুন নতুন বই পড়তে নতুন নতুন মজা লাগে। আর পুরনো বইয়ে যখন আন্ডারলাইন করে ফেলেন, তখন দ্বিতীয়বার যখন ওই মেডিসিনটা পড়বেন তখন ওই আন্ডারলাইনে চোখ যাবে, আর বাকি লাইন গুলা চোখ যাবে না। অনেকে এখানে আছেন ডাক্তার বর্মন স্যারের থ্রুতে আমাকে চেনেন, আমি ওনার কাছে শিখেছি, উনি আমাকে মন প্রাণ দিয়ে শিখিয়েছেন। কিন্তু আমি চাই ইন ফিউচারে উনি জানুক আমিও ভালো করছি, কিন্তু আমি ওনার পরিচয় বা কোথাও কোনো কিছু ব্যবহার করি না, ভালো লাগে না। কারণ আমি আমার নিজের পরিচয়ে বাঁচবো, সেটা আমার শিক্ষক। এরকম তো কত শিক্ষক আমার কাছে আছে, আমার আছে 8 জন আমার ওস্তাদ। উনি 7ম, এখন 8ম নাম্বার আছে, ওনার নাম বলা নিষেধ, তাই আমি বলি না। উনি ওই দেশেরই এবং খুব ডিয়ারিং একজন ডাক্তার। আমাকে সময় দেয়, আমি যেতে পারছি না বিধায় অনলাইনে আমাকে সময় দেয়, এবং উনি স্পষ্ট করে আমাকে বলেছে আমি যে কথাগুলো বলছি ওনার কথাগুলোই কপি করছি এবং বলছি আপনাদের কাছে, ডেলিভারি করছি। এতে আমার প্রত্যেকটা ওস্তাদের কথা মিক্সড আছে। ওষুধ পরিচয়টা পড়বেন, মন দিয়ে পড়বেন। এটা যখন বুঝতে পারবেন, যদি সম্ভব হয় কেন্টের বাংলা বইটা পড়বেন, বিশেষ করে কেন্টের বাংলা বই, ওই যে কার জানি একটা অনুবাদ, ইন্ডিয়ান অনুবাদ, ওটা খুব ভালো, ওটা পড়তে পারেন। মনে পড়তেছে না এখন, তবে ওই শরীফ ভাইকে, নিউ ফাইন বুকস এর শরীফ ভাইকে ফোন করে আমার কথা বলেন, তাহলে উনি ওই বইয়ের কথা বলবে, কেন্টের, ওটা পড়তে পারেন। এটা গেল প্রথম। এরপরে যদি কিনোটস আকারে পড়তে চান, ধরেন কিনোটস পড়বেন ওষুধগুলোকে, এই যে আমি যেমন একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, এই যে ঘুরে চলে আসলাম, আমার সামনে কিছুই নাই। কিছু থাকলে এইভাবে কিন্তু স্পিরিটলি বলা যায় না, আলোচনা করা যায় না, দেখে 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 বলতে হয়। তো এইভাবে পড়তে হলে আমার পছন্দনীয় 2টো কিনোট স্পষ্ট করে বলছি। একটা হচ্ছে অ্যালেন্স এর কিনোট, 2 নাম্বার হচ্ছে জিভি কিনোট, ভিদুল কাসের যে কিনোটটা আছে, ভিদুল কাস। আরে ভাই, প্রত্যেকটা কথাই ফরজ রোগীদের জন্য। ভিদুল কাসের ডাইরেক্ট করে দিলাম, অ্যালেন্স কিনোট এবং ভিদুল কাসের কিনোট, এই 2টা কিনোট। আর তারপরে যদি পারেন বোগারের কিনোট অথবা ন্যাশের কিনোট, ওই যে ন্যাশের লিডার্স অফ ম্যাটেরিয়া মেডিকা। আরে বাপরে বাপ, গুলির মতো ম্যাটেরিয়া মেডিকা। যারা ইংরেজি কিনার সমর্থ বা পড়ার সমর্থ রাখেন ওটা পড়বেন, আর নাই তো বলরাম জানা ওটার অনুবাদ করছে, বেশ ভালো, বেশ ভালো। আচ্ছা, এরপরে রেপাটরি। এই রেপাটরি নিয়ে অনেক লক্কর ঝক্কর আছে, 1 চিল্লা 2 চিল্লা, ওই যে তবলিগ জামাতের মতন আর কি, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন, বহুত লক্কর ঝক্কর করে। পুরো কেন্টের ম্যাটেরিয়াম রেপাটরির প্রত্যেকটা মেন রুব্রিক্স ধরে ধরে আমার একটা ভিডিও, পুরো প্লে লিস্ট আপলোড করা আছে আমার ইউটিউবে, সময় করে করে শুনে নিয়েন। তো পুরা মুখস্থ করার কিচ্ছু দরকার নেই। আমি আবারও বলছি, আপনি জানেন আপনার উপরে মাথা থাকে, নিচে পাও থাকে, সাইডে হাত থাকে, এই শেষ। ভিতরে ওপরের দিকে লিভার, ফুসফুস, লিভার, হার্ট, স্প্লিন, প্যাট দিয়ে জেনেটাল অর্গান দিয়ে পায়ের তলা, রেপাটরি শিখা হয়ে গেল। ওতে কি আছে, কেন্টের চ্যাপ্টার কয়টা দেখে নেবেন, আবার মারফির কয়টা আছে দেখে নেবেন, দেখে নিলেন। ক্লিনিক্যাল রেপাটরির মধ্যে 2টো বেস্ট, একটা মারফি আর একটা হলো সিনথেসিস। কেউ সিনথেসিস ব্যবহার করেন, কেউ মারফি ব্যবহার করেন। আর যদি আরেকটু কিছু চান তাহলে সিনথেটিক বলে একটা রেপাটরি আছে, দেখতে পারেন। মাইন্ড কেন্দ্রিক যদি সব থেকে ভালো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে চিৎকারার রেপাটরি আছে, দেখবেন। গেল ওই পর্যন্ত। আমার কথা, আমি ফোকাস এক জায়গায় আনতে চাই, আমার ক্লিনিক্যাল প্র্যাকটিস বাড়াইতে হবে। কেন? আমি বাংলাদেশের সমস্ত মানুষকে হোমিওপ্যাথি মুখী করতে চাই। তাই 2টো রেপাটরি, একটা হচ্ছে মারফি আর একটা হচ্ছে কি সিনথেসিস রেপাটরি, যার যেটা ভাল লাগে
দুটার দামই 2500 টাকা। বড় সমস্যা হলো হোমিওপ্যাথি ডাক্তাররা ওই এক বোতল ওষুধের দাম 5 টাকা, ওটা 5000 টাকা দিয়ে বিক্রি করে, মাগার 2500 5000 টাকা দিয়ে একটা বই কেনার মতো মন মানসিকতা রাখে না। এত ছোট মন মানসিকতা। আমি নির্দ্বিধায় বললাম, কেউ কমেন্টস করতে পারবেন না এখানে, আমি যুক্তি দিয়ে দেখাইতে পারবো, আপনার পারেন না। কি খোঁজেন? পিডিএফ। কি খোঁজেন? আপনার কোচিং করলে নোট দেবেন তো, তাই নিয়ে নোটের মধ্যে কিছু আছে, বইয়ের মধ্যে আছে না? কত ছাড়ারা কতিকার বই পড়বেন। মন খুলে বলছি, নিজ এলাকার ভাষায় বলছি, বই পড়েন। না বুঝলে ওটা নিয়ে সিনিয়র ডাক্তারের কাছে যান। একজন বুঝাইলো না, আরেকজনের কাছে যান। আমার কতজন সাক্ষাৎকার করছে, আবার যখন বুঝতে পারছে এটা হলো টাকাওয়ালার ছেলে, তখন কিন্তু আবার নিজেরাই ফোন করে ডাকছে। আমাকে এক বেটা ক্র্যাক সফটওয়্যার দিছিল, ক্র্যাক, আর একটা আল্লাহ মাফ করুক ওকে, আমার কাছে 20,000 টাকা নিছিল। আলহামদুলিল্লাহ, ও আমার রেপার্টরির এখন ব্যাখ্যাগুলা দেখে। আর আমি ডাক্তার সাহেব এখন 2.5 লাখ টাকা দামের সফটওয়্যার ব্যবহার করতে পারে, তাও একটা না, সিনথেসিস, ওপো, রাডারের যেটা, ওরও অরিজিনাল ভার্সন আছে। আর এই জমিও তো হলো 3টা, এই যে এটা নর্মাল, আর একটা আছে আলটিমেট, আর একটা আছে হলো এলিট। সবগুলো অরিজিনাল কিনোট আছে, কি আছে আমার কাছে, এবং আপডেট হয়। স্পেন্ড করছি কেন? এটা আমার নেশা এবং খেদা। হোমিওপ্যাথিকে নেশা এবং খেদা বানায় ফেলেন। দেবে হোমিওপ্যাথি দেবে। ডাক্তার আলাউদ্দিন স্যার বলতো, তুমি হোমিওপ্যাথিতে যেটা ইনভেস্ট করেছো এটা সরাসরি ফিডব্যাক পাবা, এরকম যদি আশা থাকে তো ছেড়ে দাও। কিন্তু হোমিওপ্যাথির জন্য তুমি হয়ে যদি হোমিওপ্যাথি করতে চাও তো তুমি প্রতিদিন ডাল ভাত খেতে পারবা, এই গ্যারান্টি আমি আলাউদ্দিন দিচ্ছি। হোমিওপ্যাথি কনসেপশনের লেখকের কথা বললাম। এটা বিশ্বাস না হলে, আমার এই কথার প্রমাণ চাইতে হলে BHMS করা ডাক্তার, ফার্স্ট ব্যাচের ডাক্তার আমাদের রাজশাহীর ডাক্তার আব্দুর রশিদ স্যারকে জিজ্ঞেস করবেন। আমি নাম করে দিলাম, তাহমিনা সুপার মার্কেটের 1 নাম্বার দোকানের পরে 2 নাম্বার দোকানে ওনার চেম্বার, সাহেব বাজার। জিজ্ঞাসা করেন আমার কথা, বলবে স্যার। ওই স্যারও আমার এই আলোচনা শুনে দেখে, আমাকে করবেন। রেপার্টরি গেল। 2 নাম্বার 3 নাম্বার কথা হাতে কলমে লিখবেন, লেখা ছাড়বেন না। আমি এখনো যা পড়ি লিখি, আমার রুগী যা বলে যেগুলো আমার ভাল লাগে আমি এখনো লিখি। আমার চেম্বার গুলোতে যারা যায়, এখানে অনেকে আসে আমার কাছে, মাঝে মাঝে দেখা করে যায়, এটা সেটা গিফট নিয়ে আসে, দিয়ে যায়। ওরা দেখে আমার ডানে বামে একটা নোট থাকে, যেটা আমার যে পার্মানেন্ট সহকারী ওরও হাত দেওয়ার পারমিশন নাই, ও হাত দেয় না। ওই নোটে হলো আমি লিখে রাখি। এইভাবে নোট করবেন। আমার অনেকগুলা ডায়েরি, অনেক জীবনে ডায়েরি লেখার অভ্যাস করবেন। আপনি কাউন্সিলিং হবেন ওই ডায়েরি থেকে, কখনো বিপদে যাবেন না, লিখবেন। ধরেন একটা এক্সাম্পল দিচ্ছি, একটা রোগী বলছে যে, উদাহরণ হিসাবে বলছি, আমি শুইলেও কষ্ট বাড়ে, আমি নড়লে চললেও কষ্ট বাড়ে, খালি আমি বসে থাকলে আমার কষ্ট বাড়ে না। মানে বসে থাকলে, তাহলে শুয়ে থাকাও যা, বসে থাকাও তা নাকি? পাও গুটায় বসে আছে আর সাত করে শুয়ে আছি, তাহলে বসে থাকার থেকে শুয়ে থাকাটা তো আরো রিল্যাক্স। ধরেন আপনি অনেক আগে পড়ছিলেন কিন্তু ভুলে গেছেন, এরকম একটা পিকিউলিয়ার জিনিস আপনার মনে পড়ছে না, খাতায় লিখে ফেলেন, রুগী ছেড়ে দেন। ওই রুগী দ্বিতীয়বার আসবে আপনার কাছে, বলে দেন আমি পারলাম না। আমি এখনো বলি অনেক রুগীকে, হলো না, এই মিরপুর চেম্বারে কতগুলাই, মানিক থাকলে বলবে কতগুলা রিপোর্ট পড়ে আছে, দেখার সুযোগ পাইনি। রুগী বলছে আমি রিপোর্ট দেখে আপনাকে ফোন করে নেবো, তো রুগী বিদায় করে দেবেন। আচ্ছা, কোথায় থেকে দেখবেন? ওই গজবের অনলাইনে ঢুকে গ্রুপে, আমি এমন রূপ 20টা পাচ্ছি না, রিপোর্টরিতে কোথায় হবে একটু দেখিয়ে দেন। আপনি গাধা? আপনার মেধা আছে, এ কিসের কম্পিউটার, কিসের রেপার্টরি, কিসের সফটওয়্যার? এই সফটওয়্যার তো আমি চালাই, এই যে সফটওয়্যারকে থামাই রাখছি, ও আমার কথা অনুযায়ী একটা রুব্রিক্স বের করে দিতে পারতেছে, তাহলে আমাকে সফটওয়্যার মার্কা ডাক্তার বলেন কেন? ও আমি বান্না করলেও লড়ার শক্তি নেই। আপনি বই খুঁজবেন, আপনি আপনার বই খুঁজবেন, আপনি আপনার রেপার্টরি ওই সফটওয়্যারটা খুঁজবেন, খুঁজে বের করবেন কি কি ওষুধ, ওর পূর্বের যে কেস টেকিং ওটার সাথে মিলিয়ে ওষুধটা রেডি করে রেখে এরপরে রুগীকে দিয়ে দেন। বাস, কোনো লজ্জা নেই। অনেক হোমিওপ্যাথি ডাক্তার বলবে আমি 1 বছরে 4,500 রুগী দেখেছি, ওর 4টে রুগীও ভালো হয়নি, ওই হারবাল আর হকারের ওষুধ দিয়ে হোমিওপ্যাথি ডাক্তারি করে। আরে ভাই কি বলবো, ইউএসজি অফ হোল অ্যাবডোমেন আমি প্রেসক্রিপশনে লেখার জন্য বলছি, বলে যে স্যার কি করে লিখবো, আমি দুঃখ কোন জায়গায় রাখবো বলেন?
তারা বিশাল বড় ডাক্তার, বলতেছি যে একে এন্ডোস্কোপি করতে হবে, লিখেন। এন্ডোস্কোপি বানান লিখতেছে এ দিয়ে, দুঃখ কুটে রাখবো কন, আমি আমার দুর্নাম করতেছি। ই দিয়ে লিখতে হয় জানে না, এন্ডোস্কোপি এ দিয়ে লিখতেছে। সে আবার হোমিওপ্যাথি ডাক্তার, তাক সরিনাম লিখতে বলছি, সে পিও না লিখে এসও লিখছে। দুঃখ। তাই পড়েন ভাই, বুঝতে পারলেন? একটা মন থেকে বললাম, কি নতুন, কি সিনিয়র, কি জুনিয়র। আর চেম্বারের মধ্যে কয়টা রাখবেন বই বললাম? অ্যালেন্সকি নোট, জিভি নোট, অথবা যদি না ভাল লাগে এত রাখতে, খালি বরিক আর মারফি রেপার্টরিটা রাখলে বা সিনথেসিস ভালো লাগলে ওটা রাখলেই যথেষ্ট। কেন্টের মধ্যে যা আছে, কেন্টের হুবু হুটাই মারফিতে তুলে দেওয়া আছে, হুবু হুটাই। বিশেষ করে আবার আপনাদেরকে একটা নিউজ জানাই, মারফির 3rd এডিশনের পরে আবার 4th এডিশন হয়েছে। 4th এডিশনের 2টা খণ্ড, 2 খণ্ড বইয়ের দাম 22,500 টাকা। 2 খণ্ড বইয়ের দাম মাত্র 22,500 টাকা। একদম ক্লিনিক্যালি লেখা আছে, খুব ভালো লেখা আছে। যাদের সামর্থ্য নাই তারা ফটোকপিটা নীলক্ষেতে পাওয়া যায়, বিভিন্ন দোকানে কিনে নিবেন। ওই 2,500, 3,000, 4,000 মধ্যে পেয়ে যাবেন। এই 3টা জিনিস রাখবেন, আপনাকে কারো কাছে যাওয়া লাগবে না, পিছেও তাকানো লাগবে না। একেবারে মন থেকে কয়ে দিলাম। আলহামদুলিল্লাহ স্যার, আপনার কথা শুনলে, জি আপনার কথা শুনলে স্যার উজ্জীবিত হয়ে, মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনার দীর্ঘ হায়াত দান করুক, আমিন। স্যার আমরা যারা নতুন আছি স্যার, আমাদের উজ্জীবিত করার মতো স্যার কাউকে পাই না স্যার। আজ যা বলছি এ সামলানো 1 বছর ধরে চালিত হলো। জি স্যার, মাঝে মাঝে হতাশ ফিল করি স্যার, কেমনে কি করে। এমডি সাদ্দাম হোসেন ফেসবুকে লিখতেন, স্যার ওষুধ পরিচয় কার বই, ওষুধ পরিচয় কার লেখা বই? ওষুধ পরিচয় হচ্ছে নরেন্দ্রনাথ বঙ্গোপাধ্যায়ের বই। সারা পৃথিবীতে ওষুধ পরিচয় বই নামে পরিচিত। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আবারও কখনো সুযোগ হলে আপনাদের সঙ্গে দেখা হবে, গল্প হবে, কথা হবে। এছাড়াও সঙ্গে থাকবেন। যে কোনো প্রশ্ন, যে পেজ থেকে লাইভ হচ্ছে এটা শুধুমাত্র শিক্ষা কেন্দ্রিক। আমার আরো একটা পেজ আছে, ওইটাতে রুগীদের ফলো আপ গুলো দিই। তো ওই ফলো আপ গুলো দেখে ইন্সপায়ার হবেন, চেষ্টা করবেন আমিও এইভাবে কেস সলভ করব। এই ক্ষুধা নিয়ে দেখবেন, হিংসা নিয়ে কেউ দেখবেন না। ক্ষুধা একটাই, ডাক্তার সাদের কাছে ক্যান্সার রুগী ভালো থাকতেছে, আমার কাছেও থাকবে। ও বেটা পারলে আমি পারবো না কেন? এইখানে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। নিঃস্বার্থ ভাবে হোমিওপ্যাথি নিয়ে কাজ করছি, খিদা একটাই, উদ্দেশ্য একটাই, মানুষগুলো আমাদের কাছে আসবে। আজকে রাজশাহী মেডিকেল কলেজের একটা দৃশ্য চোখে দেখে আসলাম, যে রাস্তায় মর্গের রাস্তা, যেটা মানে পোস্টমর্টম হয় যে রুমটাতে, যেটা দিয়ে ওই লাশগুলো বের হয়, এক ভয়ঙ্কর রাস্তা। এত পরিমাণে উপচে পড়া ভিড়, বেডে তোর জায়গাই নাই, ওই এরিয়ার মধ্যে তো জায়গা নাই। ওই লাশ যে রাস্তা দিয়ে আসে যায়, ডোমেরা মদ খেয়ে নেশা খেয়ে যে রাস্তা দিয়ে আসে যায়, কুত্তাগুলা যে রাস্তায় শুয়ে থাকে, ওই রাস্তাগুলাতেই রুগীগুলা শুয়ে আছে। কিন্তু আজ যদি আমাদেরকে নিয়ে একটু আলোচনা হতো, আমরা যদি কাজ করতে পারতাম, আমি বিশ্বাস করি ওই রুগীগুলা ওইখানে শুয়ে থাকতো না। আমি এই খিদায় কাজ করছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হেফাজতে রাখে, ভালো রাখে। আল্লাহ হাফেজ।